লাইভ গেছে? আসসালামু আলাইকুম, কি খবর কমার্সিয়ানরা? সবাইকে আজকে লাইভ ডাউট সলভিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো তোমরা যারা ইতিমধ্যে জয়েন হয়ে নিয়েছো, তোমরা কমেন্ট করে জানাও যে আমার ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, এবং তোমরা যারা জয়েন করে নিয়েছো তোমরা অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে ভুলবে না। আমরা 5 মিনিট সময় নিচ্ছি, কারণ তোমাদের এই লাইভ ডাউট সলভিং ক্লাসটার কথা তোমরা অনেক পূর্ব থেকে বলে আসতেছো যে ভাইয়া লাইভ ডাউট সলভিং ক্লাসটা দেন না কেন। তো আজকে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য থাকবে, প্লাস আজকে আমরা লাইভ ডাউট সলভ করব, প্লাস তোমাদের এই পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে অর্থাৎ পেইড কোর্সে যতগুলো ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাসগুলোর উপর তোমাদের রেসপন্স নেওয়ার ট্রাই করেছি। তো এখানে মূলত যেই প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টের প্রশ্ন। যারা হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্টের বাইরে দেখছো তোমরা হয়তো বা কনফিউজ হতে পারো যে ভাইয়া এই কোয়েশ্চেনগুলো কারা করছে। তো এই কোয়েশ্চেনগুলো মূলত আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা করছে। তো তোমরা যারা জয়েন হয়ে নিয়েছো তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং কমেন্ট করে জানাও যে আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করো। ওয়ালাইকুম আসসালাম স্নিগ্ধা, রিফা, নাবিল, ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা দ্রুত তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দাও। তোমরা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, কলেজের ফ্রেন্ড প্লাস হচ্ছে তোমার যারা বন্ধু বান্ধব আছে বা সার্কেলের যত ফ্রেন্ড আছে সবাইকে একটু মেনশন দিয়ে দাও, কারণ একটু পরে আমরা শুরু করব। যেহেতু এখনো লাইভ এনগেজমেন্ট ওইভাবে হয়নি, তো আমরা একটু পরে শুরু করব। তোমাদের যত কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন রেডি করতে থাকো এবং তোমরা কমেন্টে মেনশন দিতে থাকো তোমার ফ্রেন্ডদেরকে, যেন তারা কোনো মতেই লাইভ ক্লাসটা মিস না করে। হ্যাঁ, আচ্ছা। আর যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো আমার এই লাইভটা একটু গ্রুপে শেয়ার করে দাও। হ্যাঁ, পেইড ব্যাচের আমাদের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমরা একটু শেয়ার করে দাও। শেয়ার করে দিয়ে বলো যে মুগ্ধ ভাইয়া দ্রুত ক্লাসে ঢুকতে বলছে। তোমরা লাইভ ব্যাচের স্টুডেন্টের 1%ও নাই, তোমরা খালি লাইভ ডাউট সলভিং ক্লাসের কথা বলো। কিন্তু তোমাদের প্রবলেম হচ্ছে যখন আমি লাইভ সলভিং ক্লাস নিই বা যে কোনো একটা লাইভ ক্লাস নিই তোমাদের এনগেজমেন্ট খুবই কম থাকে, কিন্তু তোমরা পাগল করে দাও লাইভ ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তোমাদের সবার সাথে অনেকদিন পর দেখা, অ্যাকচুয়ালি লাইভ ক্লাসে অনেকদিন পর দেখা, কমার্সের লাইভ ক্লাসে। হ্যাঁ, তোমাদের লাস্ট লাইভ ক্লাস আমি নিয়েছিলাম ওই যে এসএসসি 25, তোমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলে তার আগে লাইভ তোমাদের এক একটা করে মাস্টার ক্লাস নিতাম, মনে আছে? 3 ঘন্টা করে ক্লাস নিতাম রোজার টাইমে। হ্যাঁ, 3 ঘন্টা করে একটানা ক্লাস নিতাম, তোমরা বসে বসে ধৈর্য সহকারে ক্লাসগুলো করতে, এবং তোমরাই কিন্তু আমার এই পেইড ব্যাচের স্টুডেন্ট এইচএসসি তে, এবং তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করেছো, প্রত্যেকে জিপিএ 5 কিন্তু পেয়েছো, ম্যাক্সিমামই ভালো রেজাল্ট করেছে এখানে। হ্যাঁ, আচ্ছা। তো মোটামুটি ভালো একটা এনগেজমেন্ট হয়ে গিয়েছে আমাদের, কিন্তু ইতিমধ্যে অনেকে জয়েন হয়ে গিয়েছে। তো তোমরা যারা লাস্টবারের মতো বলছি, যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছো দুইটা কাজ করবা। এক, আমার পেইড ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে বলো যে মুগ্ধ ভাই দ্রুত ক্লাসে ঢুকতে বলছে। হ্যাঁ, আর সেকেন্ড যে কাজটা করবা, তোমার যে বন্ধুরা এখনো আমাদের কোর্সে এনরোল করেনি, যারা কলেজের ফ্রেন্ড আছে বা তোমার সার্কেলের বন্ধু বান্ধব আছে, সবাইকে একটু কাইন্ডলি মেনশন করে দাও, কারণ তাদের আমাদের সার্ভিসটা সম্পর্কে আমরা জানাতে চাই যে আমরা কত ভালোভাবে তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে লেকচার ধরে ধরে পড়াই, এবং আমরা একটা মাস শেষে তোমাদের একটা লাইভ ডাউট সলভিং ক্লাসের আয়োজন করেছি। তো এই ডাউট সলভিং ক্লাসটা কিন্তু প্রথমবারের মতো করা হয়েছে, এবং এই ডাউট সলভিং ক্লাসটা সবার জন্য ফ্রি। ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম থেকে যে ডাউট সলভিং ক্লাসগুলো হবে এটা অবশ্যই আমাদের ফেসবুকে যে প্রাইভেট গ্রুপটা আছে সেই প্রাইভেট গ্রুপে করা হবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি আমাদের ডাউট সলভিং ক্লাস। তো তোমাদের আমি একটা গুগল ফর্ম দিয়েছিলাম, গুগল ফর্মে তোমাদের কিছু কোয়েশ্চেন করতে বলেছিলাম, এর মধ্যে অনেকগুলো অপশন ছিল যে আমাদের কোর্সের রিভিউ, প্রত্যেকে ভালো রিভিউ দিয়েছো। তো রিভিউটা আনিনি, কারণ নিজের প্রশংসা শুনতে এত বেশি ভালো লাগে না, তাই তোমাদের জাস্ট প্রশ্নগুলো পিক করেছি। প্রশ্নগুলো পিক করে প্রশ্নগুলোর উপর আজকে তোমাদের উত্তর দিব। তো আমাদের পেইড ব্যাচের একটা স্টুডেন্ট কোয়েশ্চেন করেছে যে আমার সত্যি কথা বলতে পার্সোনালি অনেক ভালো লাগে। কেন অনেক ভালো লাগে? কারণ তোমরা এখন যেই রকম সিরিয়াস, এরকম সিরিয়াস আমি খুব কম স্টুডেন্টদেরকে দেখেছি। অর্থাৎ কমার্স স্টুডেন্টের একটা বাই নেচার একটা বৈশিষ্ট্য থাকে, বাই নেচার একটা ট্রেড থাকে, যে তারা একটু পড়াশোনা থেকে প্রথম দিকে ডিটাচ থাকে, যখন এক্সাম আসে এক্সামে খারাপ করে, তারপরে তাদের টনক নড়ে। কিন্তু তোমরা একটু ডিফারেন্ট, আমার পেইড ব্যাচের যারা স্টুডেন্ট আছে একটু ডিফারেন্ট। তোমরা শুরু থেকেই সিরিয়াস, শুরু থেকে আমাকে প্রেশার দাও যে ভাইয়া ক্লাস কই, ভাইয়া এটা বুঝতে পারি না, ভাইয়া ওইটা বুঝতে পারি না। তো তোমাদের নিয়ে আমি আশাবাদী, এবং আমি এতটুকু শিওর করে বলতে পারি যে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছে ইনশাল্লাহ প্রত্যেকে কলেজের পরীক্ষায় টপ করবে, এটা আমার নিজের পার্সোনাল বিশ্বাস। ঠিক আছে, কারণ শুরু থেকে তোমরা যেভাবে এনগেজমেন্ট দেখাচ্ছ, তোমরা ডেইলি তোমরা এইচডব্লিউ সাবমিট করছো আমাদের আর্টস কম কমিউনিটি গ্রুপে, প্রায় ডেইলি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন করছো, এবং আমি মজার একটা বিষয় খেয়াল করেছি যে আমাদের
আমাদের হোয়াটসঅ্যাপের যে পেইড গ্রুপটা আছে এটা কিন্তু অলরেডি একটা কমিউনিটি হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ আমার কোয়েশ্চেনের অ্যান্সার আর দেওয়া লাগে না, তোমরা নিজেরাই নিজেদের মধ্যে ডাউট সলভ করে ফেলো। তো আমি দেখি এসে আমি কোয়েশ্চেন দেওয়ার আগে অনেক অ্যান্সার দিয়ে দিয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমরা একটা কমিউনিটির মতো গড়ে তুলেছি, অর্থাৎ যারা এখনো অ্যাড হওনি, আমাদের কোর্স সম্পর্কে জানো না, তোমার বন্ধুদের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারো। তো কথা না বাড়িয়ে আমি প্রথম কোয়েশ্চেনের অ্যান্সারে চলে যাই। তো দেখো এখানে বলা আছে নগদে পণ্য বিক্রয় 1,05,000 টাকা, হ্যাঁ, যার ক্রয় মূল্য ছিল 65,000 টাকা। হিসাব সমীকরণে প্রভাবে কোন কোন ঘরে এটা বলবে? তো তোমাদের একটু কনফিউশন হচ্ছে তার কারণ যে ক্রয় মূল্যটা দেওয়া আছে, তাই তো? ক্রয় মূল্যটার জন্য তোমরা একটু ঘাবড়িয়ে গিয়েছো। আচ্ছা, এটা তাহলে কিভাবে হিসাব হবে? নর্মাল হিসাব হবে। দেখো কিভাবে হিসাব হবে। নগদে পণ্য বিক্রয় করলে কি হয় ভাইয়া? নগদ একটা কি তোমার সম্পদ, নগদ একটা কি সম্পদ। নগদান হিসাব কি হবে? নগদান হিসাব ডেবিট। কত? 1,05,000 টাকা, 1,05,000 টাকা। এবং নর্মালি কি নগদ টাকা বাড়লে কি বিক্রয় করলে কি হয়? আয় হয়। এবং আমার মালিকানা সত্ত্ব বাড়ার কয়টা উপাদান আছে? 4টা উপাদান আছে, ঠিক আছে? একটা হচ্ছে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। আমি তোমাদের সবাইকে বলেছি যে মালিকানা সত্ত্বের 4টা উপাদান, একটা হচ্ছে মূলধন, একটা হচ্ছে আয়, আর একটা হচ্ছে ব্যয়, আর একটা হচ্ছে উত্তোলন। হ্যাঁ, আমাদের পেইড ক্লাস যারা করেছো তারা অলরেডি বিষয়টা জানো, তো আমি তোমাদেরকে একবার রিভাইজ দিয়ে দিই। তো দেখো, মূলধন আর আয় হচ্ছে মালিকানা সত্ত্বকে বাড়িয়ে দেয়, আর ব্যয় আর উত্তোলন মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়। তো এখানে যেহেতু তোমার নগদে পণ্য বিক্রয় করা হয়েছে, এটা আয় হয়েছে, বিক্রয় করার মাধ্যমে কি হয় ভাইয়া? আয় হয়, তাই না? তো যেহেতু আয় হয়েছে তাই এটা আমার মালিকানা সত্ত্বকে বাড়িয়ে দিয়েছে। তো এখানে দেখো তাহলে নগদান হিসাব ডেবিট, যেহেতু নগদ একটা সম্পদ, তো আমরা জানি সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। এবং আয় ব্যয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে কি? ডেবিট। আচ্ছা, তাহলে এখানে কি হবে? মূলধন হিসাব ক্রেডিট, মূলধন ক্রেডিট। হ্যাঁ, নর্মালি 1,05,000 টাকা। এখন তোমাদের কোয়েশ্চেন হবে যে ভাই তাহলে এখানে ক্রয় মূল্য ছিল 65,000 টাকার, এটার কি হবে? এটা কিছু হবে না। দেখো নর্মালি ক্রয় মূল্য ছিল মানে কি? এটা ক্রয় করা হয়েছে, ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। হ্যাঁ, তো 1,05,000 টাকা থেকে 1,05,000 টাকা থেকে তুমি 65,000 টাকা মাইনাস করে দিবা। হ্যাঁ, 65,000 টাকা মাইনাস করে দিবা। যে টাকাটা থাকবে সেটা হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয়। যে টাকাটা থাকবে সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই 1,05,000 টাকার মধ্যে তোমার কি আছে? বিক্রিত পণ্যের ব্যয় আছে। কি আছে? তোমার বিক্রিত পণ্যের ব্যয় আছে। মেইনলি জিনিসটা সেম, তোমার এখানে 1,05,000ই হবে মেইনে হিসাব সমীকরণে, নগদান ডেবিট হবে এবং মূলধন ক্রেডিটই হবে। কিন্তু এই মূলধনের মধ্যে আরো দুইটা পার্ট হবে। একটা কি তোমার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আর নর্মাল হচ্ছে ক্রয় আর বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে? তো এই বিক্রয় থেকে, এই দেখো, বিক্রয় থেকে তোমার ক্রয় বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় যেটা অ্যামাউন্টটা থাকবে ওটা হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয় থাকবে। হ্যাঁ, আর নর্মাল হিসাব সমীকরণ এটাই হবে, নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। এটা গেল তোমাদের প্রথম কোয়েশ্চেন সলভ। এখন দেখো সেকেন্ডে আবার আমার প্রশংসা করছে, ভালো লাগে না প্রশংসা? আচ্ছা দেখো, আমার মার্কেটিং নেই, আমার অপশনাল বিষয় অর্থনীতি। আচ্ছা, তো অর্থনীতি যাদের আছে তাদের কিন্তু অলরেডি আমাদের অর্থনীতি ক্লাসগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। তাও যেই ক্লাসগুলো তোমার মিসিং আছে সেগুলো কিন্তু আমরা অ্যাড করার কাজ করছি, ঠিক আছে? তো তারপরে দেখো ফিনান্সের অর্থের সময় মূল্যের সূত্রগুলো কখন এইটা আমার সব থেকে ফেভারিট কোয়েশ্চেন। দেখো, ফিনান্সের অর্থের সময় মূল্যের সূত্র কখন কোনটা ব্যবহার করব, এইটা তোমাদের একটা বড় সমস্যা। সবাই খাতা হাতে নাও, যারা আমার ক্লাস করছো খাতা হাতে নাও, প্রত্যেকে খাতা হাতে নাও। খাতা হাতে নিয়ে লেখো যে অর্থের সময় মূল্যে আমি যদি ভালো করতে চাই, লেখো, আমি যা বলতেছি এক্স্যাক্টলি ওই কথাটা লিখবা। অর্থের সময় মূল্যে আমি যদি ভালো করতে চাই, তাহলে আমাকে প্রচুর পরিমাণে উদ্দীপক সলভ করতে হবে। কি উদ্দীপক সলভ করতে হবে? আগে যেটা বলতেছি হুবহু খাতায় নোট করো। অর্থের সময় মূল্যে আমি যদি ভালো করতে চাই তাহলে আমাকে প্রচুর পরিমাণে উদ্দীপক সলভ করতে পারতে হবে। কি সলভ করতে পারতে হবে? উদ্দীপক সলভ করতে পারতে হবে। নর্মালি তোমরা যে কাজটা করো, অর্থের সময় মূল্যের ক্লাসটা আমি কিছুদিন পরে দিয়ে দিব, আমাদের রেকর্ডিং চলছে। তোমরা জানো আমাদের ক্লাসের সিস্টেম কেমন, কি পরিমাণে অ্যানালাইজ করে আমরা ক্লাসটা নিই বা ক্লাসগুলো নিয়ে থাকি। তাই একটু সময় লাগছে, বাট কিছুদিনের মধ্যে আমি অ্যাড করে দিব, ঠিক আছে? তো ফিনান্সের অর্থের সময় মূল্যের সূত্রগুলো কখন কোনটা ব্যবহার করবে? দেখো, অর্থের সময় মূল্য সূত্রগুলো কখন কোনটা ব্যবহার করবে এটা জানার জন্য তোমার প্রচুর পরিমাণ উদ্দীপক বুঝতে হবে। হ্যাঁ, কিছু উদ্দীপক আছে, কিছু লাইন আছে, যেমন
চক্রবৃদ্ধি উদ্দীপকে যদি থাকে, চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ থাকে, চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ থাকে, তার মানে বুঝবা যে এখানে বর্তমান মূল্য দিয়ে দেওয়া আছে, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তার মানে বুঝবা এখানে বর্তমান মূল্য দিয়ে দেওয়া আছে, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তারপরে যদি থাকে বাট্টাকরণ, 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 তার মানে বাট্টাকরণ করো যদি বলা থাকে, বাট্টাকরণ কথাটা উল্লেখ করা যদি থাকে, তার মানে বুঝবা এখানে তোমার বাট্টাকরণ যদি চায় বা বাট্টাকরণের কোনো ওয়ার্ড যদি উল্লেখ থাকে, তাহলে বুঝবা যে এখানে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। কি মূল্য নির্ণয় করতে হবে? বর্তমান মূল্য। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে চক্রবৃদ্ধিকরণ, বাট্টাকরণ, এই দুইটা ওয়ার্ড যদি থাকে তাহলে বুঝবা যে এখানে ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য নির্ণয় করার কথা বলেছে। আর যদি তোমার একাধিক প্রবাহ থাকে, অর্থাৎ একাধিক নগদ প্রবাহ থাকে, তাহলে বুঝবা ওখানে মিশ্র নগদ প্রবাহর যে ম্যাথটা সেটা করতে বলা হয়েছে। ঠিক আছে? অর্থাৎ তোমার অ্যানুইটির ম্যাথটা করতে বলা হয়েছে। তো এটা পারতে গেলে অবশ্যই আমরা ক্লাসটা আপলোড দিয়ে দিব। ক্লাসটা আপলোড দিলে তুমি আলটিমেটলি বুঝতে পারবা যে কিভাবে কোন অ্যাপ্রোচে তোমাদের আগানো উচিত। তো অবশ্যই প্রথমে সূত্রটা আগে একটা খাতায় নোট করবা। ঠিক আছে? সূত্রটা আগে একটা খাতায় নোট করবা, নোট করে প্রচুর পরিমাণে তোমার কি সলভ করতে হবে? উদ্দীপক সলভ করতে হবে। উদ্দীপকের কিছু কিছু ভাষা আছে, দেখবা সেম টাইপের ম্যাথগুলোর ভাষাগুলো সেম। তুমি কয়েকটা সেম টাইপের ম্যাথ যদি 3 বার সলভ করো, অ্যাটলিস্ট 2 বার করে সলভ করো, তাহলে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। অর্থের সময় মূল্য টাইপ যেই চ্যাপ্টারগুলো আছে বা মূলধন বাজেটিং রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে, এই টাইপ ম্যাথ টাইপের চ্যাপ্টারগুলো, এই ম্যাথ টাইপের চ্যাপ্টারগুলো তোমার সলভ করতে গেলে প্রচুর পরিমাণে উদ্দীপক বুঝতে হবে। ঠিক আছে? তো আগে উদ্দীপক বুঝো, আগে নিজে বোঝার ট্রাই করো। ঠিক আছে? নিজে বোঝার ট্রাই করে আগে লিখে নাও যে কোন সূত্রটা ইউজ হবে, তারপরে অ্যান্সার দেখো যে অ্যাকচুয়ালি আমার ভাবনার সাথে অ্যান্সারটা ঠিক আছে কিনা। তো এখন তোমাদের আমি কিছু কোয়েশ্চেন পড়বো। প্রথম 3টা যেহেতু সলভ করে ফেলাইছি, আমি এখন তোমাদের কিছু কোয়েশ্চেন পড়বো। আচ্ছা, আমরা এক হয়ে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, এভাবে ক্লাস আপলোড দিলে 1 বছরের সিলেবাস শেষ হবে? কেন সিলেবাস শেষ হবে না? এভাবে ক্লাস আপলোড দিলে 1 বছরের সিলেবাস শেষ হবে। মাহমুদুল হাসান রায়হান, দেখো তোমাদেরকে তো আমি কমিটমেন্ট দিয়েছি 1 বছরের মধ্যে সিলেবাস শেষ করবে। এখন তোমরা যদি আমাকে বলো যে ভাইয়া ঠিক আছে, আমার এত কিছু দরকার নেই, আমার ক্লাস আপলোড দিয়ে দেন, মানে বাকি প্ল্যাটফর্ম যে কাজটা করে, ঠিক আছে, স্ক্রিনশটের একটা স্লাইড দিয়ে তোমাদের ক্লাস দিয়ে দেয়। তো তুমি যদি চাও ওইভাবে দিতে, তোমাদের কাছ থেকে তো অলরেডি আমি টাকা নিয়ে নিছি, তা আমার তো ওই লেভেলের ক্লাস দিতে আমার সমস্যা নাই। তুমি যদি চাও যে দ্রুত ক্লাস, তাহলে দ্রুত ক্লাস আমি দিব, কারণ আমাকে তোমাদের প্রেশারের জন্য আমাকে দ্রুত ক্লাস নিতে হবে। কিন্তু আমি তো জানি এখানে আমার অবশ্যই ক্লাস প্রোভাইড করতে হবে, কিন্তু একটা ক্লাস কিভাবে আমরা ক্লাস করাই সেটা তো তুমি দেখেছো, তাই না? আমরা প্রথমে যে কাজটা করি অ্যানালাইজ করি, তারপরে কি করি, তোমার ওইটার কনসেপ্ট ক্লিয়ার করি, তারপরে কি করি, ওইটার উপরে আমরা সিকিউর সলভ করি। সিকিউর সবগুলো সলভ করাই না, ওই সিকিউর যেগুলো হচ্ছে টাইপের ম্যাথগুলো আছে, ওই টাইপের ম্যাথগুলো ধরে ধরে সলভ করাই। এবং তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, আমি ক্লাসে তোমার মনে কি কোয়েশ্চেন আসতে পারে ওই অ্যান্সারটা আমি ক্লাসেই দিয়ে দিই। এই যে দেখো অলরেডি তোমার বলা আছে যে আরেকটু দ্রুত। আচ্ছা, তো এখানে তোমার অনেকগুলো তোমার এরকম ছিল, রিভিউ এরকম ছিল যে আমার আর কোনো কোয়েশ্চেন নাই, কারণ আপনি কোয়েশ্চেনগুলো ক্লাসেই সলভ করে দেন। ঠিক আছে? তো তোমাদের এই যে আমরা একটা এফোর্ট দিয়ে ক্লাস নেওয়ার ট্রাই করি, এফোর্ট নিয়ে ক্লাস দিলে তো ক্লাস একটু দেরি হবে, কিন্তু আমার সব কথা মাথায় আছে। তোমরা এখানে বিভিন্ন কলেজ থেকে বিলং করো, এখন কোনো কলেজে 1 চ্যাপ্টারও শেষ করে নাই বা 2 চ্যাপ্টারও শেষ করে না, আবার কোনো কলেজে আমি এটাও শুনতেছি স্টুডেন্টের কাছে যে কোনো কলেজে 5টা বা 6টা করে চ্যাপ্টার শেষ করে ফেলাইছে। ঠিক আছে? তো এরকম বহু টাইপের স্টুডেন্টদের কিন্তু আমার ডিল করতে হয়। এখন একজনের কথা ভেবে তো আমি আরেকজনকে ফালাই দিতে পারি না। তুমি দেখো আমার পেইড গ্রুপের স্টুডেন্টের সাথে একটু পরিচিত হয়ে দেখো, বা যারা হচ্ছে অলরেডি ক্লাস করছে তাদের সাথে দেখো, এখানে 64 জেলার থেকে স্টুডেন্ট আছে। হ্যাঁ, যেমন নটর ডেমের আছে, প্লাস তোমার ময়মনসিংহের কলেজ থেকে আছে, তারপর নেত্রকোনা আছে, তারপর হচ্ছে তোমার চিটাগাঙ্গের আছে, সব জেলা থেকে তোমার স্টুডেন্টরা বিলং করে। ঢাকার একটা স্টুডেন্ট, ও তো মানে ওই কলেজগুলোতে একটু ভালো করে পড়াবে, ওর 5টা 6টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু যেখানে তোমার একটা প্রান্তিক অঞ্চলের যে স্টুডেন্ট, তার কিন্তু এত দ্রুত সিলেবাস শেষ হয়নি, দেখা গেছে ওখানে একটা চ্যাপ্টারও শেষ হয়নি। তো আমি যদি 5টা 6টা চ্যাপ্টার একসাথে কোয়ালিটি ছাড়া নিয়ে নিই, তাহলে তো ওই স্টুডেন্টের ক্ষতি কিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের কিছু কোয়েশ্চেন বলে নি যে ভাই নিলাম বলেন, কি নিলাম বলেন। আচ্ছা, নিলাম কি জিনিস? আচ্ছা, নিলাম তো এটা কোনো তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স রিলেটেড কোয়েশ্চেন না, তবে নিলাম হচ্ছে ধরো
তোমার কোনো একটা সম্পত্তি আছে, হ্যাঁ, কোনো একটা সম্পত্তি আছে, সেই সম্পত্তিটা যখন জনগণের উদ্দেশ্যে ডিক্রি করে দেয়, অর্থাৎ বিক্রয়ের আদেশ, ডিক্রি মানে বিক্রয়ের আদেশ জারি করা, হ্যাঁ, তো এরকম জনগণের উদ্দেশ্যে যখন ডিক্রি করে দেয় তখন সেটাকে নিলাম বলে। অর্থাৎ যে কেউ এটা কিনতে পারে, সেটার দাম একটা বেসিক দাম থেকে শুরু হয়, সেটা বাড়তে পারে বা কমতে পারে, এটা হচ্ছে তোমার নিলাম। ঠিক আছে, জনগণের উদ্দেশ্যে যে কোনো সম্পদ যখন ডিক্রি করা হয় বা বিক্রয়ের আদেশ জারি করা হয় তখন সেটাকে নিলাম বলে। বোঝা গেল? আচ্ছা ভাই, আমার হিসাব বিজ্ঞান বুঝতে অসুবিধা হয়, মানে অঙ্ক বুঝি কিন্তু ভাই একা পারি না, কনফিউশন হয়। আচ্ছা, এটা তুমি একা না, তুমি এই রোগের রোগী, তুমি একা না, এই রোগের রোগী আরো অনেক বহু স্টুডেন্টরা আছে। হিসাব বিজ্ঞান প্রত্যেকেরই বুঝতে অসুবিধা হয়, বিশেষ করে যারা সায়েন্স থেকে কমার্সে এসেছো তাদের অসুবিধা হয়। এই জন্য আমাদের কোর্সের ক্লাসগুলো কিন্তু আমরা ওইভাবেই সাজিয়েছি যেন একটা সায়েন্স থেকে আসে স্টুডেন্ট যেন ধরতে প্রবলেম না হয়। তো তোমরা যে কাজটা করবা, আমার কনসেপ্ট ক্লাসগুলো আগে করে নিবা, ঠিক আছে, কনসেপ্ট ক্লাসগুলো আগে করে নিবা, তারপরে ম্যাথ সলভিং ক্লাসটা ক নাম্বারটা আগে করবা, তারপরে খ গ নাম্বারটা করবা। আর যদি নিজে নিজে বুঝতে চাও, আমার কোর্স করা লাগবে না, যদি নিজে নিজে বুঝতে চাও কয়েকটা কাজ করবা। এক, মানে ফরজ ভাবে তোমার সৈয়দ ওয়ালিউল্লাহ স্যারের বইটা হাতে রাখতে হবে, কারণ সৈয়দ ওয়ালিউল্লাহ স্যারের বইয়ে টাইপ ওয়াইজ ম্যাথ আছে, ঠিক আছে। আর হিসাব বিজ্ঞান বুঝতে প্রবলেম হয় স্টুডেন্টের একটা মাত্র কারণে, এত মোটা একটা বই কোথা থেকে শুরু করবে এটা তারা বুঝতে পারে না। তো এখানে প্রথম কাজটা হবে তোমার, দেখবা হিসাব বিজ্ঞানের প্রতিটা চ্যাপ্টার শেষে তোমার সব বই থাকে না, সৈয়দ ওয়ালিউল্লাহ স্যারের বই আছে, প্লাস আরো কয়েকটা হাতে গোনা বই আছে, যেমন অক্ষরপত্রের বইটাতে আছে। তো এই বইগুলোতে দেখবা লাস্টে তোমার এক কথায় উত্তর কিছু থাকে, এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী, তো ওইটা আগে পড়বা। পড়লে দেখবা অধ্যায় সম্পর্কে তোমার একটা বেসিক ধারণা বা বেসিক নলেজ থাকবে। তো একটা বেসিক নলেজ যখন তোমার হয়ে যাবে, তারপর তুমি যে কাজটা করবা, এমসিকিউ সলভ করবা। যে এমসিকিউ গুলো বোর্ডে এসেছে ওই এমসিকিউ গুলো ধরে ধরে প্র্যাকটিস করবা। গেল, এই হচ্ছে তোমার সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে তুমি দেখবা যেই চ্যাপ্টার গুলো তুমি কমপ্লিট করছো ওই চ্যাপ্টারে তোমার নির্দিষ্ট ছক আছে, হ্যাঁ, ওই ছকে কয়েকটা বড় বড় উদাহরণ দেওয়া আছে। তো বড় উদাহরণগুলো প্রথম 3টা বা 4টা উদাহরণ দেখবা, দেখার পরে তুমি ডিরেক্ট বোর্ড সলভে চলে যাবে, আর ডানে বামে তাকানোর দরকার নেই। তো এই কয়েকটা স্টেপে তুমি যদি হিসাব বিজ্ঞান পড়ো তাহলে দেখবা আগের থেকে একটু সহজ লাগছে এবং আগের থেকে একটু ইজি লাগছে, হ্যাঁ। তবে হিসাব বিজ্ঞানে ভালো করতে হলে তোমার প্র্যাকটিসের বিকল্প নেই, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার কি হবে, তোমার নলেজ বিল্ড আপ হবে। ওকে, আচ্ছা স্যার, বিএম শাখায় কি অনলাইন ক্লাস হয়? অনলাইন ক্লাস হয় কি না বিএম শাখায় আমি বুঝতে পারিনি, তুমি আমাকে একটু বুঝিয়ে বলবা। বিএম কি, এটা কি তোমাদের কলেজের কথা বললা? বিএম শাখায় কি অনলাইন ক্লাস হয় কিনা তোমাদের কলেজের কথা বললা? আমার অ্যাকচুয়ালি আইডিয়া নেই যে বিএম কলেজে অনলাইন ক্লাস হয় কিনা, এটা আমার আইডিয়া নেই। তবে আমাদের যদি বলো আমাদের প্ল্যাটফর্মে কি অনলাইন ক্লাস হয় কিনা, আমাদের ক্লাসগুলো মূলত রেকর্ডেড, এখানে তোমার মান্থলি একবার আমরা হচ্ছে লাইভ ডাউট সলভিং ক্লাস নিব, যেভাবে নিচ্ছি আর কি। আচ্ছা ভাই, নতুন ভাইয়া ক্লাস দিতে অনেক ভালো করে বুঝায়, আসতে ধীরে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ কুলসুম আক্তার। আচ্ছা ভাই, প্রতিটা অধ্যায় শেষে আলাদা করে পিডিএফ শিট দিলে ভালো। তোমাদের কিন্তু অলরেডি আমি পিডিএফ শিট আমি অ্যাড করে দিয়েছি, প্রতিটা অধ্যায় শেষে আমি কিন্তু অলরেডি পিডিএফ শিট অ্যাড করে দিয়েছি। তোমার কি বলে অ্যাকাউন্টিংটা অলরেডি অ্যাড করে দিয়েছি, কিন্তু অ্যাকাউন্টিং নিয়ে তোমাদের কিছু মেজর কমপ্লেন আছে, মানে হচ্ছে মেজর কমপ্লেন বলতে মাইনর কমপ্লেন আছে যে উত্তরগুলো একটু ডান পাশে দিয়ে ভালো হয়, তোমরা যদি যেন প্রিন্ট করে পড়তে তোমাদের সুবিধা হয়, অত উত্তর ঢেকে নিজে নিজে চর্চা করার সুযোগ পাবে। তো ওইটা আমরা কাজ করছি, ওইটা তোমাদের প্রোভাইড করে দিব, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, নগদ প্রাপ্তি খতিয়ান জাবেদা আরো মনে হয় অনেক রকম আছে, 1-2 অধ্যায়ের হিসাব বিজ্ঞান অ্যাড করা, 1-2 অধ্যায়ের হিসাব বিজ্ঞান তো সবই অ্যাড করা হয়েছে। নগদ প্রাপ্তি খতিয়ান জাবেদা তোমাদের যে টাইপের ম্যাথগুলো আসে, তুমি যদি দেখো আমাদের কোর্সের ক্লাসগুলোতে কোনো টাইপের ম্যাথ নাই, তার মানে ওইটা দরকারই নাই, এতটুকু বিশ্বাস রাখতে হবে। কি সাজিতুশীল, তুমি যদি দেখো আমাদের টাইপে নাই, তার মানে বুঝবা ওইটা দরকার নেই। এখন তোমার ধরা দেওয়ার জন্য কোনো কোনো কলেজ করতে পারে, কিন্তু তুমি অ্যাটলিস্ট বোর্ডে আটকাবা না, এতটুকু গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। আচ্ছা ভাই, 4th সাবজেক্ট মার্কেটিং দিব নাকি ইকোনমিক্স? দেখো তামিম, ফজলে হাসান তামিম, 4th সাবজেক্ট মার্কেটিং দিবা নাকি অ্যাকাউন্টিং? দেখো 4th সাবজেক্টের ক্ষেত্রে আমি তোমাকে বলবো মার্কেটিং নেওয়াটা বেটার হবে, কারণ তুমি যেহেতু সি ইউনিটের স্টুডেন্ট, অর্থাৎ তোমার ব্যাকগ্রাউন্ড কমার্স, তুমি ইকোনমিক্স নিলে, অর্থাৎ তোমার যদি পরবর্তীতে ইকোনমিক্সে শিফট করার ইচ্ছা থাকে তাহলে তুমি ইকোনমিক্স নিতে পারো 4th সাবজেক্ট। কিন্তু তুমি যদি সি ইউনিটে এক্সাম দাও তাহলে কিন্তু তোমার মাস্ট মার্কেটিং নিতে হবে, কারণ মার্কেটিং তোমার ইজি থাকে। তোমার হচ্ছে আমাদের সি ইউনিটের এক্সামে তোমার টোটাল 5টা সাবজেক্টের এক্সাম হবে, বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট,
ঠিক আছে? তো ফাইন্যান্সের বদলে তুমি মার্কেটিং দাগাতে পারবা, কিন্তু তোমার ইউনিটের এক্সামে ইকোনমিক্সের কিন্তু কোনো কোশ্চেন আসে না। অর্থাৎ ইকোনমিক্স তুমি চাইলে নিতে পারো, কিন্তু ইকোনমিক্স তোমার অ্যাডমিশনে কোনো বেনিফিট দিবে না। তবে হ্যাঁ, ইকোনমিক্সে তুমি ভালো করতে পারো, যেহেতু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, এইচএসসি তে তুমি একটা বেনিফিট পেতে পারো, কিন্তু এটা বাদে তেমন কোনো বেনিফিট নাই, অ্যাটলিস্ট সি ইউনিটের স্টুডেন্টের জন্য। ঠিক আছে? কিন্তু তোমার যদি ইন নিয়ার ফিউচারে ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ার প্ল্যান থাকে ঢাকা ইউনিভার্সিটিতে, তখন তুমি ইকোনমিক্স নিতে পারো। ক্লিয়ার? ওকে। দেবদাস ভাইয়া অনুপার্জিত আয়টা বলে। আচ্ছা, অনুপার্জিত আয়টা বলবো তো, এটা তো মূলত তোমার আর্থিক বিবরণী চ্যাপ্টারে, তাও তোমাদেরকে আমি বলে দিই। অনেক হয়তো বা এগিয়ে আছো, বলতে পারো যে ভাইয়া স্কিপ করে গেলেন। আচ্ছা, বলে দিই। অনুপার্জিত আয়, হ্যাঁ, অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়ের মানে হচ্ছে, সবাই একটু লিখে নাও, অনুপার্জিত আয় মানে হচ্ছে অগ্রিম আয়। কি ভাইয়া? অনুপার্জিত আয় মানে কি? অগ্রিম আয়। আরেকটা জিনিস লিখে রাখো যে আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়। আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়। আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, এটা লিখে রাখো। অনুপার্জিত আয় মানে হচ্ছে অগ্রিম আয়। আর একটা জিনিস লিখে রাখো, আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, আর অগ্রিম ব্যয় সম্পদ। এই যে একটা জিনিস লিখে রাখো সবাই, ঠিক আছে? একটা জিনিস লিখে রাখো, অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় হচ্ছে সম্পদ। অগ্রিম ব্যয় কি? সম্পদ। আর অগ্রিম আয় কি? দায়। অগ্রিম আয় দায়, ঠিক আছে? আর তোমার এটা হচ্ছে উল্টাটা, বকেয়ার ক্ষেত্রে উল্টাটা। অগ্রিম ব্যয় যদি সম্পদ হয়, তাহলে বকেয়া ব্যয় হচ্ছে দায়। আর অগ্রিম আয় যদি দায় হয়, তাহলে বকেয়া আয় হচ্ছে সম্পদ। বকেয়া আয় হচ্ছে সম্পদ। এটা একটু লিখে রাখো, সবাই লিখে রাখো, দ্রুত দ্রুত খাতায় তোলো, দ্রুত ফাস্ট খাতায় তোলো। অগ্রিম ব্যয় যদি সম্পদ হয়, আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, আর অগ্রিমের বিপরীত হচ্ছে বকেয়া। অগ্রিমের বিপরীত হচ্ছে বকেয়া। তো অগ্রিম ব্যয় যদি সম্পদ হয়, তাহলে বকেয়া ব্যয় হচ্ছে দায়। অগ্রিম ব্যয় যদি সম্পদ হয়, বকেয়া ব্যয় হচ্ছে দায়। অগ্রিম আয় যদি দায় হয়, বকেয়া আয় হচ্ছে সম্পদ। অর্থাৎ বকেয়া হচ্ছে অগ্রিমের বিপরীত। বকেয়া হচ্ছে অগ্রিমের বিপরীত। তোমরা জাস্ট মনে রাখবা শর্টকাটে অগ্রিমটা। অগ্রিমটা মনে রাখলে বকেয়াটা অটো পারবা। জাস্ট এতটুকু মাথায় রাখবা যে অগ্রিমের বিপরীত হচ্ছে বকেয়া। অগ্রিমের বিপরীত হচ্ছে কি? তোমার বকেয়া। ঠিক আছে? আচ্ছা, গেল। তারপরে বইটা কি ভালো হবে না অ্যাকাউন্টিং এর জন্য? মেহেরেন জাবিন, হ্যাঁ অবশ্যই ভালো হবে। মোকাররম স্যারের বইটাও ভালো। মোকাররম স্যার হচ্ছে তোমার কমার্স কলেজে, ওনার বইও ভালো। হ্যাঁ, ভালো হবে। ম্যানেজমেন্টে কিভাবে পড়া উচিত এমসিকিউ এর জন্য, যাতে এমসিকিউ তে ভালো রেজাল্ট করতে পারি? দেখো, কি নাম, সামিয়া, তুমি হচ্ছে ম্যানেজমেন্টে শুরুর দিকে যে কাজটা করবা, ম্যানেজমেন্টে প্রথমে ডিরেক্ট এমসিকিউ সেকশনে চলে যাবা, কোনো কিছু দেখা দুঃখী বাদ। ডিরেক্ট এমসিকিউ সেকশনে চলে যাবা। এমসিকিউ সেকশনে যে তুমি আগে এমসিকিউর বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা। সলভ করলে তোমার ধারণা হবে যে ইম্পর্টেন্ট লাইনগুলো কোনটা। তারপরে হচ্ছে তুমি বইয়ের শুরুর টপিক থেকে হাইলাইটের একটা কলম নিয়ে বসবা এবং একটা নীল পেন বা যে কোনো একটা রঙিন কালি নিয়ে বসবা। বসে তোমার যে লাইনগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো আগে দাগাবা, দাগাবা নোট করবা, দাগাবা নোট করবা, দাগাবা নোট করবা। তাহলে দেখবা ম্যানেজমেন্টে তোমার একটা নলেজ ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, একটা বেস ক্রিয়েট হয়েছে। তারপরে ম্যানেজমেন্টটা ভালো করতে হলে তোমার জানতে হবে কোন কোন টপিকগুলো থেকে বিগত বছরে তোমার সিকিউ ম্যাক্সিমাম এসেছে। হ্যাঁ, তো এই টপিকগুলো যদি তুমি জানো, তাহলে তুমি ম্যানেজমেন্টে ভালো করতে পারবো। অর্থাৎ ম্যানেজমেন্টে কিন্তু কয়েকটা কনসেপ্ট থেকে ঘুরে ফিরে প্রতি বছরে কোশ্চেন আসে। তো ম্যানেজমেন্টে ভালো করতে গেলে তোমার প্রথমে দাগে দাগে পড়তে হবে, তারপর হচ্ছে ফাউন্ডেশন ক্লিয়ার রাখতে হবে। তারপরে ম্যানেজমেন্টে তুমি খাতা কিভাবে ডেকোরেশন করবা। ম্যানেজমেন্টে দেখো তোমার ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে, ধরো বললো যে অংশীদারি ব্যবসায় কি, তো নর্মালি তো সবাই বলে যে কয়েকজন মিলে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করাকে অংশীদারি ব্যবসায় বলে। তো এটাও একটা লিখলো, আরেকজন স্টুডেন্ট বললো যে 1932 সালের 4 নং ধারা অনুযায়ী অংশীদারি ব্যবসা বলতে এটা বোঝায়। কার খাতা ইমপ্রেসিভ? ও এক পাবে, ও এক পাবে। যে 1932 সালের 4 নং ধারা অনুযায়ী অংশীদারি ব্যবসার সংজ্ঞায় বলা আছে যে একটা লিখবে, ক নম্বরে ও এক পাবে, ও এক পাবে। কিন্তু পার্থক্যটা ম্যাজিক কোথায় হবে জানো? ম্যাজিক হবে যে ছেলেটা রেফারেন্স দিয়ে লিখছে 1932 সালের অংশীদারি ব্যবসা 4 নং ধারা অনুযায়ী অংশীদারি ব্যবসা বলতে এটা বোঝায়, তার মার্ক পরবর্তীতে ম্যাজিক্যাল হারে বাড়বে। এবং যে নর্মাল একটা সংজ্ঞা লিখছে তার মার্কও এভারেজ হবে। বোঝা গেছে? তো এখানে কিছু কিছু ট্যাকটিক্স আছে। তুমি যদি শাল ইউজ করার পসিবল হয় শাল ইউজ করবে, যদি ছক দেওয়া পসিবল হয় ছক ইউজ করবে। যেমন আসতে পারে যে নামিক অংশীদার আর হচ্ছে প্রতিবন্ধ অংশীদার কি, তাহলে নামিক অংশীদার ও প্রতিবন্ধক অংশীদার তুমি যদি নর্মাল লেখো যে নামিক অংশীদার, এখানে নামিক অংশীদার লিখলা, নামিক অংশীদার লিখলা, আর এখানে হচ্ছে প্রতিবন্ধ অংশীদার লিখলা।
প্রতিবন্ধ অংশীদার লিখলা, লিখে তুমি পয়েন্ট আকারে লিখলা। তো এখানে তোমার 2 পয়েন্ট, খ নম্বরে তুমি 2 মার্ক পাবা। কিন্তু যে ছেলেটা একটা বক্স করে লিখবে, এখানে থাকবে নামিক অংশীদার আর এখানে থাকবে প্রতিবন্ধ অংশীদার, তাহলে তার মার্ক একটু বেশি হবে, তার খাতাটাও ক্যাচি হবে। ঠিক আছে। আর আরেক ধরনের সিস্টেম আমি যেটা পার্সোনালি ইউজ করতাম, সেটা হচ্ছে নর্মালি কোনো প্রকারভেদ নিয়ে আসলো, হ্যাঁ, ধরো সংগঠন কাঠামো প্রকারভেদ নিয়ে আসলো, সরলরৈখিক সংগঠন, সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন। তো এখানে তোমার সংগঠন দিয়ে আমি হচ্ছে এভাবে ছক আঁকতাম, এখানে সরলরৈখিক সংগঠন, এখানে হচ্ছে উপদেষ্টা সংগঠন, এভাবে ছক আঁকতাম। তো এটা আমার খাতাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করতো, এটা আমার পার্সোনাল মতামত। তো আমি বোর্ডে যে 2বারই কিন্তু বোর্ডে বৃত্তি পেয়েছি, একবার হচ্ছে ঢাকা বোর্ডে 7ম হয়েছি, আর একটা ঢাকা বোর্ডে 36তম হয়েছি। আমি জাস্ট এটাই বললাম যে আমার এই ট্যাকটিকগুলা আমার মতে টিচারদের কাছে ইমপ্রেসিভ ছিল, এই জন্য তারা আমাকে মার্ক দিয়েছে। ঠিক আছে। তো তোমরা যদি সেম ট্যাকটিকগুলো ইউজ করো, তোমাকে অবশ্যই মার্ক দিবে। আর খাতার প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই, আমাদের তো 4th সাবজেক্ট হিসেবে কলেজ থেকে কৃষি দিয়েছে, আমার কি কোনো সমস্যা হবে ভবিষ্যতে? না, তোমার কোনো সমস্যা হবে না, কৃষিতে প্র্যাকটিক্যাল থাকে, তো প্রবলেম নাই। আচ্ছা, মধুপুর শহীদ স্মৃতি কলেজের স্টুডেন্ট আছে, আমাদের 4th সাবজেক্ট ইকোনমিক ছাড়া অন্য কোনো সাবজেক্ট দেয়নি, তাহলে কি ফিউচারে কি আমাদের এটা নিয়ে প্রবলেম হবে অ্যাডমিশন এক্সামে? অ্যাকচুয়ালি প্রবলেম হবে না অ্যাডমিশন এক্সামে, তোমার যেহেতু ইকোনমিক্স নিয়ে পড়তেছে, তোমার অবশ্যই ফিনান্স তোমার আছে, তো ফিনান্স আগাবার সমস্যা কোথায়? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, কি বলছো ভাইয়া? ধারে বিক্রিত পণ্যের মূল্য থেকে আদায় হলো 70,000 টাকা, টেবুলার ছকে কিভাবে লিখবো? কিভাবে লিখবা? ধারে বিক্রিত পণ্যের মূল্য থেকে আদায় হয়ে গেছে, তো তোমার নগদান হিসাব ডেবিট হবে আর দেনাদার হিসাব ক্রেডিট হবে, যেহেতু ধারে বিক্রয় করা হয়েছে। তোমার দেনাদার কমে গেল, প্রাপ্য হিসাব কমে গেল, আর নগদান ডেবিট হয়েছে, তো নগদান হিসাব ডেবিট এবং তোমার প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে। আচ্ছা, গেল। তারপরে ম্যানেজ এবং মার্কেটিং কি টপিক অ্যানালিসিস করে গুরুত্বপূর্ণ টপিকগুলো ভালোভাবে পড়া উচিত, যেগুলো শোনো নাবিল, যে কাজটা করবা, প্রথমে একটানা রিডিং দিবা, তারপরে গুরুত্বপূর্ণ টপিকগুলো আবার রিভাইজ দিবা, ওইটা হবে প্রপার তোমার রিভাইজ। ঠিক আছে। মার্কেটিং দাগালে ফাইন্যান্স সাবজেক্ট পাবো, আর মার্কেটিং, শোনো তামিম, মার্কেটিং দাগালে ফাইন্যান্স সাবজেক্ট পাবা কিনা তোমাদেরকে বলি, তোমাদের একটা মিথ আছে কি ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেটিং দাগালে মানে মার্কেটিং পাবো, এই ধরনের কোনো কনসেপ্ট নাই। তোমার মার্ক যত ভালো হবে, তোমার মার্ক যত বেটার হবে, তত তুমি সামনে আগায় থাকবা। তো যে হচ্ছে টপ, যার পজিশন টপ 150-এর মধ্যে থাকবে, অর্থাৎ 1 থেকে 150-এর মধ্যে থাকবে, সেই ফাইন্যান্স পাবে, সোজা বাংলা কথা। তারপরে যার পজিশন তারপরের 150 জনের মধ্যে থাকবে, সে অ্যাকাউন্টিং পাবে। তো আমাদের ঢাকা ইউনিভার্সিটির সাবজেক্টগুলো র্যাঙ্কিং হয় তোমার মার্ক বেসিসে, হ্যাঁ, যার যত মার্ক থাকবে সে তত আগায় থাকবে। ওকে। তো প্রথমে ফাইন্যান্স, তারপরে অ্যাকাউন্টিং, তারপরে মার্কেটিং, তারপরে ম্যানেজমেন্ট, এভাবে বাকি সাবজেক্টগুলো। আচ্ছা ভাইয়া, ইতিহাস, যুক্তিবিদ্যা, অর্থনীতি কিভাবে ভালো করব? আমি এইচএসসি 27 ব্যাচ। ভাইয়া এটা তোমার দ্বিতীয় অ্যান্সার দিবে, আমি যেহেতু আর্টসের না, আমি এটা ব্যাপারে বলতে পারছি না, তবু তুমি যেহেতু কোয়েশ্চেন করেছো, এই লাইভের কোয়েশ্চেনের অ্যান্সার তোমাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে ভাই, আমার জাবেদায় বেশি সমস্যা হয়, এখন কি করো? জাবেদায় যেহেতু সমস্যা হয়, তার মানে তোমার লেনদেনও সমস্যা আছে, তুমি আগে লেনদেন চ্যাপ্টারটা ভালো মতো কমপ্লিট করো, তারপরে জাবেদায় যাও। জাবেদায় সমস্যা মানে তোমার গোড়ায় সমস্যা, লেনদেনের সমস্যা। ঠিক আছে। আচ্ছা, ঘয় পার্থক্য আলোচনা আসলে তখন কি ছক করে লিখবে? অবশ্যই ছক করে লিখবে, হ্যাঁ অবশ্যই ছক করে লিখবে, তবে 3টা পয়েন্টে যেন থাকে। প্রথম পয়েন্টে বেসিক একটা ধারণা দিবে, তারপরে পয়েন্টে একটু অনুধাবনের মতো করে দিবে, তারপরে পয়েন্টে ছক আকারে তুমি ডিসক্রাইব করবে। ঠিক আছে। কি অমূর্ত সম্পদ আবার কি? অমূর্ত সম্পদ বলে তো কোনো কিছু এক্সিস্ট করে না, অমূর্ত সম্পদ কিছু নাই। আমি বুঝতে পারছি, এখানে মনে তুমি বলতে চেয়েছো যে অস্পর্শনীয় সম্পত্তি, এটা বলতে পারো। অমূর্ত সম্পদ নামে কিছু নাই, অস্পর্শনীয় সম্পত্তি। অস্পর্শনীয় সম্পত্তি হচ্ছে যেগুলো তুমি ধরতে পারো না, যেগুলো ধরা ছোঁয়া যায় না, সেটা হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। যেমন সুনাম, ট্রেডমার্ক, এগুলো হচ্ছে তোমার অস্পর্শনীয় সম্পত্তি। আচ্ছা ভাই, মার্কেটিং 3rd চ্যাপ্টার এমসিকিউ কই থেকে পড়বো, আর বোর্ড বই আর চ্যাপ্টারের সাথে মিল নাই? আচ্ছা, তুমি যে কাজটা করবা মার্কেটিং 3rd চ্যাপ্টার, তুমি যে কাজটা করবা, জাস্ট বোর্ডের এমসিকিউ গুলো পড়বা, আর কিছু পড়ার দরকার নাই। 150-এর মধ্যে থাকলে কি ফিনান্সের অন্য বিষয়? অবশ্যই না যাবে। তুমি 150-এর মধ্যে আসো মানে তুমি হচ্ছে টপ 150 জনে, তারপর তুমি যে কোনো সাবজেক্ট নিতে পারবা। ঠিক আছে, তোমার ক্ষেত্রে সব রাস্তা খোলা। ঠিক আছে। তো আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী কি, মানে যে হচ্ছে সব থেকে কি বলে ভালো আমল, সে তার সব দিকে খোলা থাকে, অর্থাৎ সে বেহেশতের সর্বোচ্চ স্তরে যাবে। তো এখানে হচ্ছে তোমার মানে যে হচ্ছে 1 থেকে 150 জনের মধ্যে থাকবে, তার জন্য সব অপশন খোলা। তুমি চাইলে যে কোনো জায়গায় যেতে পারো, অ্যাকাউন্টিং এ যেতে পারো, তারপর ফাইন্যান্স, মার্কেটিং, তোমার চয়েস ওয়াইজ। হ্যাঁ
এই যে বললাম জাবেদাতে সমস্যা হয়, গোড়ায় যাও, লেনদেন ঠিক করো, লেনদেন কোনটা, লেনদেন শনাক্ত করা, তারপর লেনদেন কোথায় কোথায় প্রভাব ফেলে, এই জিনিসগুলো ঠিক করো, জাবেদা অটো ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর্থিক বিবরণীতে কিভাবে ভালো করা যায়? আর্থিক বিবরণীতে কিভাবে ভালো করা যায়? আর্থিক বিবরণীতে ভালো করতে গেলে তোমার প্রথমে চিনতে হবে। যেমন আমি তোমার, ধরো তোমার নাম কি, রাকিব, হ্যাঁ, তোমার আমি যদি প্রতিদিন দেখি, হ্যাঁ, তোমার সাথে যদি আমার প্রতিদিন বাজারে দেখা হয়, আমি বললাম এই রাকিব, তুমি তোমার ডাক দিলে তুমি সাথে সাথে চলে আসলা। তো আমি কি তোমাকে প্রতিদিন দেখছি, তোমাকে প্রতিদিন চিনছি, হ্যাঁ, তাই তোমাকে একবার দেখে আমি চিনতে পারবো। তেমনি ভাবে আর্থিক বিবরণীতে ভালো করতে গেলে যে তোমার রেওয়া মিলের ছকের যে দফাগুলো আছে, দফাগুলোকে তোমাকে চিনতে হবে। তুমি যখন একটা দফা দেখবা, যেমন হচ্ছে তুমি হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যখন দেখবা, প্রারম্ভিক মজুত পণ্য দেখার সাথে সাথে তুমি বুঝবে এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, অর্থাৎ ওই দফা দেখেই তোমার মাথায় চলে আসবে বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে? তো প্রারম্ভিক মজুত পণ্য যখন দেখবা তখন তোমার মাথায় চলে আসবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। তারপর যখন আমদানি শুল্ক দেখবা, আচ্ছা এটাও বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, অর্থাৎ এটা ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ, প্রত্যক্ষ খরচের মধ্যে। যখন তুমি এই বিক্রয় ফেরত দেখবা তখন বুঝবে এটা নিট বিক্রয়ের মধ্যে যাবে। তো এইভাবে বেতন, তারপরে হচ্ছে তোমার কমিশন, এগুলো হচ্ছে পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। অর্থাৎ তুমি আর্থিক বিবরণীতে তখনই ভালো করতে পারবা যখন তুমি চিনবা, প্রত্যেকটা দফাকে আলাদা আলাদা করে চিনবা, কোনটা কোন ক্যাটাগরিতে পড়ে এটা তুমি বুঝতে শিখবা, তখন তুমি আর্থিক বিবরণীতে ভালো করতে পারবা। বোঝা গেছে? আচ্ছা, তোমাদের কোশ্চেন আনসার সেশন মোটামুটি আমি দিলাম, তোমার লাইভে যত কোশ্চেন করেছিলে। এখন আমি আবার ইয়েতে যাই। আচ্ছা, মুনাফা সর্বোচ্চকরণ আর সম্পদ সর্বোচ্চকরণ, হ্যাঁ, এটা বুঝতে পারো নি? মুনাফা সর্বোচ্চকরণ এবং সম্পদ সর্বোচ্চকরণের মধ্যে পার্থক্য কি? দেখো, সোজা বাংলা কথা, মুনাফা সর্বোচ্চকরণ কি? যেখানে ধরো আমার কোম্পানিতে 1 লাখ টাকা প্রফিট হলো, 1 লাখ টাকা প্রফিট হলো, তো 1 লাখ টাকা দিয়ে আমি করলাম কি, একটা মেশিন কিনলাম, 1 লাখ টাকা দিয়ে আমি একটা মেশিন কিনলাম, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার কি বলে, সম্পদ সর্বোচ্চকরণ। 1 লাখ টাকা প্রফিট হলো, ওই প্রফিটের টাকা দিয়ে আমি একটা সম্পদ কিনলাম, অর্থাৎ আমি আমার সম্পদ অ্যাসেট ম্যাক্সিমাইজ করতেছি। আবার আমি 1 লক্ষ টাকা প্রফিট হলো, ওই প্রফিটের টাকা দিয়ে আমি বললাম যে ঠিক আছে 1 লক্ষ টাকা হয়েছে, এটা নেক্সটে প্রফিট কিভাবে বাড়ানো যায়। তো তুমি কি করো, আরো পণ্য কেনো। তো আমি যখন প্রোডাক্ট কিনবো, প্রোডাক্ট কিনে আরো বিক্রি করবো, তখন আমার মুনাফা বৃদ্ধি পাবে। কনসেপ্টটা বুঝো কিন্তু। ধরো তুমি হচ্ছে কম্পিউটারের বিজনেস করো, ঠিক আছে, তুমি হচ্ছে কম্পিউটারের বিজনেস করো, কম্পিউটারের বিজনেস করো, ঠিক আছে। তো তুমি কি করলা, তুমি টাকাটা পেয়ে 1 লক্ষ টাকা পেয়ে তুমি কি করলে, আরো কম্পিউটার কিনলে, এটা তোমার প্রোডাক্ট, এটা কি তোমার কম্পিউটার, কি তোমার প্রোডাক্ট। তাহলে তুমি মুনাফা সর্বোচ্চকরণে ফোকাস দিচ্ছ। আবার তুমি 1 লক্ষ টাকা পেলা, 1 লক্ষ টাকা পেয়ে তুমি স্টোরেজ, মানে তুমি হচ্ছে কম্পিউটার যেখানে রাখে ওই স্টোরেজটা তুমি বৃদ্ধি করলো, অর্থাৎ তোমার ক্যাপাসিটি বৃদ্ধি করলা। তুমি একটা ফ্ল্যাট কিনলা, ওই ফ্ল্যাটে তুমি কম্পিউটার রাখলা। তো এই যে ফ্ল্যাট কিনলা, সম্পদ কিনলা তোমার প্রফিটের টাকা দিয়ে, এটা হচ্ছে তোমার অ্যাসেট ম্যাক্সিমাইজেশন। বোঝা গেছে? আচ্ছা, গেল। কিভাবে ক্লাসগুলো করলে বেশি ভালো করতে পারবো পরীক্ষায়, এটা আমি ওই গাইডলাইনে দিয়ে দিছি। আমাদের গাইডলাইনের একটা স্পেশাল সেকশনই আছে যে যেভাবে আমাদের ক্লাসগুলো করলে তুমি পরীক্ষায় A+ পাবা, ওইটা আগে দেখে নাও, হ্যাঁ, গাইডলাইনগুলো দেখে নাও। পরিসংখ্যানের ক্লাস, হ্যাঁ, অবশ্যই অ্যাড করবে, একটু সময় লাগবে জাস্ট। ওকে, তো এই যে আমাদের আরেকটা স্টুডেন্টের কোশ্চেন, আলহামদুলিল্লাহ ক্লাসগুলো সম্পর্কে কোনো চাওয়া নেই, কিন্তু ক্লাসগুলো আরো লম্বা হলে ভালো হয়, এক ক্লাসে একটা চ্যাপ্টার শেষ কর। আচ্ছা, এটা নিয়ে তোমাদেরকে বলি, তোমাদের ক্লাসগুলো ছোট মনে হচ্ছে না? ছোট কেন মনে হচ্ছে? কারণ টপিক বেসিসে আলাদা আলাদা ক্লাস দিয়েছি। তো তুমি যদি প্রত্যেকটা টপিকের টাইমিং যোগ করো, দেখবা আমাদের ক্লাসগুলোর ডিউরেশন কিন্তু 2-3 ঘন্টা পার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য তোমাকে মনে হচ্ছে যে ভাইয়ের ক্লাসগুলো শর্ট ডিউরেশনের হয়, কিন্তু তুমি টোটালি একটা চ্যাপ্টার যোগ করে দেখো, আমাদের ক্লাসগুলো কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা পার হয়ে যায়, ঠিক আছে। তো এমসিকিউর পরিমাণ হতে পারে 100। আচ্ছা, এটা আমরা করেছি, তোমাদের এই পরামর্শটা ভালো ছিল বা এই চাওয়াটা ভালো ছিল যে এমসিকিউর পরিমাণ 100 বা 150 এমসিকিউ দিয়ে দিলে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। এটা কিন্তু অলরেডি তোমাদের পিডিএফ আমি প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে তোমাদের একটা কোশ্চেন আছে, ভ্যাট চলতি হিসাব বিপরীত সম্পদ পাওনাদারকে প্রদেয় 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4,500 টাকা পরিশোধ নিত্য বা অপরিহিত মজুদ। আরে শাহ, আচ্ছা, চমৎকার একটা কোশ্চেন করছো, কিন্তু এটা হচ্ছে তোমার অ্যাকাউন্টিং এর, হ্যাঁ, মানে ফার্স্ট পার্টের কি বলে ভ্যাট চলতি হিসাব থেকে তো কোশ্চেন করছো, ঠিক আছে। তবে এই ধরনের কোশ্চেন মূলত অ্যাডমিশন স্টুডেন্টরা করে, তোমাদের আমি বলতেছি অ্যাডমিশন স্টুডেন্টরা করে। আমাকে মনে হয় একটু, যাই হোক, বাজার দেখার জন্য করছো কিনা। তো দেখো,
এখানে বলছে ভ্যাট চলতি হিসাব বিপরীত সম্পদ পাওনাদারকে প্রদেয় 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4,500 টাকা পরিশোধ করা হয়েছে। নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে প্রাপ্ত বার্তা 500 টাকা হিসাব সমীকরণের কোন উপাদানকে প্রভাবিত করবে বুঝি নাই। ওকে দেখো এখানে কোশ্চেনটা একটু লেন্দি বাট তোমাদের কনফিউজ করছে। কোনো কনফিউশনের দরকার নেই, বেসিকে যাও, গোড়ায় যাও। কি বলছে? প্রাপ্ত বার্তা। কি বলছে? প্রাপ্ত বার্তা। প্রাপ্ত বার্তা কি? প্রাপ্ত বার্তা মানে কি? আয়। প্রাপ্ত মানে কি? আয়। প্রাপ্ত বার্তা মানে কি? এখানে আয়। ঠিক আছে, প্রাপ্ত বার্তা হচ্ছে আয়। আমার জন্য কি? আয়। আমি কি করছি? পাওনাদারকে পরিশোধ করছি। পাওনাদারকে কি করছি? পরিশোধ করছি। তাহলে এটা জাবেদা দাও। পাওনাদারকে পরিশোধ করছি, এটা জাবেদা লেখো। পাওনাদারকে কত টাকা পরিশোধ করছি? 4,500 টাকা পরিশোধ করছি। তার মানে পাওনাদার হিসাব ডেবিট হবে। পাওনাদার ডেবিট কত? 4,500 টাকা। 4,500 টাকা পাওনাদার ডেবিট হবে 4,500 টাকা। তারপরে কি কত টাকা বার্তা দিছি? 500 টাকা বার্তা দিছি, তাই না? তাহলে প্রাপ্ত বার্তা ক্রেডিট। প্রাপ্ত বার্তা ক্রেডিট কত টাকা? 500 টাকা। 500 টাকা। তারপরে আমার কি নগদ টাকা দিতে হয়েছে না? পাওনাদারকে কি দিছি? আমি নগদ টাকা দিছি। তো নগদান হিসাব, নগদান ক্রেডিট 4,000 টাকা। এই হচ্ছে তোমার জাবেদা। হ্যাঁ, এই হচ্ছে তোমার জাবেদা। তো এখানে বলছে যে একটা জিনিস ট্রিক্স দিয়ে দিছে যে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে এটা কি প্রভাব ফেলবে। তো তোমরা একটু লিখে রাখো যে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে মজুদ পণ্যকে সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। দেখো খাতায় লেখো, নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে মজুদ পণ্যকে তোমার সম্পদ হিসেবে গণ্য করা হয়। খাতায় লেখো, নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে মজুদ পণ্যকে তোমার সম্পদ হিসেবে গণ্য করা হয়। এতটুকু লেখো, আমি স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি, আগে থেকে লাভ দিয়ে কোশ্চেন করো না। দেখো এই যে আমি জাবেদাটা লিখলাম, এটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতিতে, অর্থাৎ নরমাল জাবেদা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি। কালান্তিক মজুদ পদ্ধতিতে হচ্ছে তোমার পণ্য বছর শেষে গণ্য করা হয় বা একটা নির্দিষ্ট সময় পর গণ্য করা হয়। এটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতিতে জাবেদা। ঠিক আছে, কালান্তিক মজুদ পদ্ধতিতে জাবেদা। তো নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে জাস্ট একটা জিনিসই চেঞ্জ হবে, প্রাপ্ত বার্তা কথাটা না হয়ে হবে হচ্ছে তোমার মজুদ পণ্য। প্রাপ্ত বার্তাটা না হয়ে হবে তোমার মজুদ পণ্য। মজুদ পণ্য ক্রেডিট হবে। এখন কোয়েশ্চেন আসবে যে ভাইয়া মজুদ পণ্য কেন ক্রেডিট হবে? ওই যে বললাম যে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে তোমার মজুদ পণ্যকে সম্পদ হিসেবে গণ্য করা হয়। এ তুমি টাকাটা ছাড় পাচ্ছি, তা এটা আমার কি তোমার পাওনাদারে কি তোমার আমার মজুদ পণ্য কমতেছে। তো মজুদ পণ্য যখন কমবে তখন সেটা আমরা ক্রেডিট হিসেবে গণ্য করবো। যেহেতু ছাড় পেয়েছি সেটা আমার মজুদ পণ্যকে কি করতেছে? কমায় দিচ্ছে। তো 500 টাকার মজুদ পণ্যকে কমায় দিচ্ছে, তো মজুদ পণ্য আমার কি ক্রেডিট হয়েছে। বোঝা গেল? এই হচ্ছে তোমার এক্সপ্লেনেশন এই কোশ্চেনের। আচ্ছা, এখানে বলছে আই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন্স বাট হ্যাভ এ রিকোয়েস্ট, আই নিড চ্যাপ্টার। ওকে, তোমার এই রিকোয়েস্ট ফুলফিল করে দেওয়া হবে। আমরা যেহেতু স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, আস্তে আস্তে সব চ্যাপ্টার তোমাদেরকে ফিল আপ করে দেবো। এখানে আমরা কিন্তু দেখো চাইলে এগুলো ফিল্টার করে দিতে পারতাম। অনেক কিছু তোমার ডিমান্ড আছে, অনেক কিছু নেগেটিভও থাকতে পারে, আমি জানি না। আমি জাস্ট বলছি যে স্ক্রিনশট দিয়ে আমাকে যে কোয়েশ্চেনগুলো করছে সবগুলো স্লাইড বানায় দেয়, সবগুলো স্লাইড বানায় দিছে। তো তোমার এখানে নেগেটিভ থাকতে পারে, পজিটিভ থাকতে পারে, বাট নেগেটিভগুলো আমরা গ্রহণ করি। আমরা চাই আমরা ইমপ্রুভ করি আস্তে আস্তে। ঠিক আছে, যেহেতু আমরাও মানুষ, আমাদেরও সীমাবদ্ধতা থাকতে পারে। ওকে, এখানে নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যার আগে দেখি তোমাদের কি কি কোয়েশ্চেন আছে। আচ্ছা, না ভাইয়া শর্ট ভাবে ঠিকই আছে। জি ভাইয়া এমসিকিউ বেশি, হ্যাঁ ইনশাল্লাহ দিব 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 দিব। আচ্ছা, প্রারম্ভিক মূলধন আর প্রারম্ভিক জাবেদার মধ্যে পার্থক্য কি? প্রারম্ভিক জাবেদা হচ্ছে মাসের শুরুর দিকের যে জাবেদা, মাসের 1 তারিখের যে জাবেদা, সেটা হচ্ছে প্রারম্ভিক জাবেদা। আর প্রারম্ভিক মূলধন হচ্ছে মাসের শুরুর দিকে সম্পদ এবং দায়ের মধ্যে যে পার্থক্যটা, সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় সমান সমান প্রারম্ভিক মূলধন। আর প্রারম্ভিক জাবেদা হচ্ছে 1 তারিখের যে জাবেদাটা, সেটা হচ্ছে প্রারম্ভিক জাবেদা। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার দেবদাস। ওকে, আচ্ছা, তারপরে দেখো অ্যাকাউন্টিং এর মধ্যে ছক রিলেটেড কোশ্চেন গুলো অনেক সময় অ্যান্সার করতে গিয়ে কনফিউজ হয়ে যায়। আমি আবার তোমাদের কোশ্চেন অ্যান্সারে আসবো, তার আগে আমরা স্লাইডের কোশ্চেন গুলো, পেইড ব্যাচের স্টুডেন্ট কোশ্চেন গুলো অ্যান্সার আমি দিয়ে নিই। তো এখানে বলছে অ্যাকাউন্টিং এর মধ্যে ছক রিলেটেড কোশ্চেন গুলো অনেক সময় অ্যান্সার করতে গিয়ে কনফিউজ হয়ে যায়, ভুল হয় বেশি। যেমন আমার ক্ষেত্রে প্রতি হিসাব, প্রাপ্য হিসাব, উত্তোলন, এইসব ক্ষেত্রে গন্ডগোল হয়ে যায়। এই ওয়ার্ডগুলোর মিনিং কনফিউজ করে বেশি। আর একটা বিষয় হলো বুকের মধ্যে কিছু ছোটখাটো থিওরি টাইপ এমন থাকে যেগুলো তোমার কি ক্লাসে ধরা হয় না, সেগুলো এক্সামে আসবে না। আমি নিজের কনফিউশনে ছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি তোমার কোশ্চেনটা, আমি বুঝতে পেরেছি। তোমার কথা হচ্ছে যে অনেকগুলো টার্ম থাকে, হ্যাঁ, যেমন দেনাদারের আর এক নাম প্রাপ্য হিসাব। দেনাদারের আর এক নাম কি? সবাই কিন্তু নোট নিও, হ্যাঁ, সবাই একটু নোট নিও। দেনাদারের আর এক নাম কি?
দেনাদারের আরেক নাম হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব, ঠিক আছে? দেনাদারের আরেক নাম কিন্তু প্রাপ্য হিসাব। এরকম আবার হচ্ছে পাওনাদারের আরেক নাম হচ্ছে প্রদেয় হিসাব। পাওনাদারের আরেক নাম হচ্ছে প্রদেয় হিসাব। তেমনি ভাবে দেনাদারের আরেক নাম প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব বা দেনাদারের আরেক নাম হচ্ছে শুধু পাওনা। শুধু পাওনা মানেও কিন্তু দেনাদার, ঠিক আছে? আবার এখানে শুধু দেনা মানেও পাওনাদার। এরকম অনেকগুলো টার্ম আছে যেগুলো তোমাদের কনফিউজ করে, আই নো। তো এইটার সলিউশন হচ্ছে বেশি বেশি যত সলভ করবা তত বেশি তোমার আয়ত্তে আসবে যে কোন কোন ইউনিট টার্মগুলো এক একটা দফার বিভিন্ন ধরনের নাম থাকতে পারে, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের কি কি নাম আছে এই জিনিসগুলো তোমাকে প্র্যাকটিস করতে করতে শিখতে হবে, এটার কোনো বিকল্প নাই, ঠিক আছে? আচ্ছা, তো এখানে নরমালি প্রদেয় হিসাব হচ্ছে তোমার পাওনাদার বোঝায়, প্রাপ্য হিসাব হচ্ছে তোমার কি দেনাদার বোঝায়, আর উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বকে কমায় দেয়। উত্তোলন আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে নগদ উত্তোলন আর একটা হচ্ছে পণ্য উত্তোলন। একটা হচ্ছে নগদ উত্তোলন আর একটা হচ্ছে কি তোমার পণ্য উত্তোলন। আচ্ছা, আমি বলছিলাম যে ক্যালকুলেশন গুলো তোমার ক্যালকুলেটর ইউজ না করে করতে, তো ফাইন্যান্সে যে হার্ড ক্যালকুলেশন, আচ্ছা আমি বলছি যে যেগুলো তোমার সম্ভব, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ নর্মাল পার্সেন্টেজ 5% 10%, ওইগুলো এখন থেকে হালকা একটু বলছি মুখে প্র্যাকটিস করো, কারণ এগুলো তোমার অ্যাডমিশনে কাজে লাগবে। অ্যাডমিশনে তোমার ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় না, কিন্তু ফাইন্যান্সে তো তোমার ক্যালকুলেটর ছাড়া বিকল্প নাই। ফাইন্যান্স তুমি অবশ্যই এটা ক্যালকুলেটর ইউজ করে করবা। ফাইন্যান্সে তুমি পাওয়ার কিভাবে তুমি মাথায় হিসাব করবা, মুখে মুখে কিভাবে পাওয়ার হিসাব করবা, আর ফাইন্যান্সে এই টাইপের ম্যাথ দিবেও না তোমাকে অ্যাডমিশনে, ঠিক আছে? এগুলো বেসিক, যেগুলো তুমি মাথায় সলভ করতে পারবা, মাথায় ক্যালকুলেট করতে পারবা, ক্যালকুলেটর ইউজ না করে সলভ করতে পারবা, সেগুলোই দিবে। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, তো গেল। এখানে বলছে কোর্সে বলা হয়েছে যে 1 বছরের মধ্যে সিলেবাস শেষ করতে হবে। 1 বছর শেষ হলে ক্লাস আর দেখতে পারবে? অবশ্যই দেখতে পারবা, যারা অলরেডি ক্লাসটা কিনেছো। এটা হচ্ছে 2 বছরেই তোমাদের অ্যাক্সেস দেওয়ার কথা বলা হয়েছে, অবশ্যই তোমরা 2 বছর ধরে দেখতে পারবা। আর সায়েন্স থেকে কমার্সে এসেছি, তাই আমার কাছে হিসাব বিজ্ঞান সাবজেক্টটি নতুন বিষয়। তবে কিভাবে আমি সহজে হিসাব বিজ্ঞান সাবজেক্টে আয়ত্ত করতে পারবো সেই বিষয়ে একটু গাইডলাইন দিবেন। দেখো, হিসাব বিজ্ঞান আমি অলরেডি বলে দিয়েছি। কোশ্চেনটা তোমরা ইতিমধ্যে আমাকে লাইভে একজন করেছো যে তোমার কি বলে হিসাব বিজ্ঞানে তোমার প্রথমে কি করবা, এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী এটাকে সলভ করবা, এমসিকিউ গুলো সলভ করবা, বোর্ডের গুলো এমসিকিউ গুলো সলভ করবা। সলভ করার পরে তারপর হচ্ছে তুমি উদাহরণগুলো প্র্যাকটিস করবা, তারপরে বোর্ড কোশ্চেন সলভ করবা। এই কয়েকটা ধাপে যদি তুমি হিসাব বিজ্ঞান আয়ত্ত করো, আর ম্যাক্সিমাম তোমার ভালো হবে যদি তোমরা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে সলভ করতে পারো। দেখবা ঘুরে ফিরে 2 থেকে 3টা টাইপের ম্যাথই আসে। তো আমাদের কোর্সে ওটা বিস্তারিত দেওয়া আছে, কোর্সে আমরা বুঝিয়ে দিয়েছি সুন্দর মতো ছক করে করে এবং অ্যানালাইসিস করে দেখিয়ে দিয়েছি যে এই টাইপের ম্যাথটা বিগত বছরে কতবার এসেছে। তো ওইভাবে টাইপ ধরে ইম্পর্টেন্স ওয়াইজ সলভ করে গেলে দেখবা তুমি পারবা। আচ্ছা ভাই, ক্রয় খতিয়ানের জের এবং বিক্রয় খতিয়ানের জের এই দুটোর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, ক্রয় খতিয়ানের জের, এই যে ক্রয় খতিয়ানের জের হচ্ছে তোমার পাওনাদারের আরেক নাম। ক্রয় খতিয়ানের জের, ক্রয় খতিয়ানের জের, ক্রয় খতিয়ানের জেরের আরেক নাম হচ্ছে পাওনাদার, আরেক নাম হচ্ছে পাওনাদার। আর বিক্রয় খতিয়ানের জের এটা হচ্ছে দেনাদার। বিক্রয় খতিয়ানের এটা হচ্ছে দেনাদারের আরেক নাম। এই যে ভালো একটা কোশ্চেন করছো, পাওনাদারের এই সবগুলো পাওনাদারের আরেক নাম। ক্রয় খতিয়ানের জের পাওনাদারের আরেক নাম, বিক্রয় খতিয়ানের জের হচ্ছে তোমার দেনাদারের আরেক নাম। বোঝা গেল? স্যার কি সাবজেক্টে ক্লাস করতেছেন বললে ভালো হয়। আমি কি সাবজেক্টে ক্লাস করতেছি মানে আমি কোথায় পড়াশোনা করতেছি? আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এই ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি, ঠিক আছে? ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি, ইনশাল্লাহ সামনে বেরিয়ে যাব। এই তো তোমরা মোটামুটি আমাদের যতগুলো কোশ্চেন ছিল সবগুলো কিন্তু সলভ করা হয়েছে। তো এই তোমাদের কমন কোশ্চেন গুলো ছিল, আর ম্যাক্সিমামই হচ্ছে আমার প্রশংসা করছো, তো প্রশংসাগুলো আর দেখালাম না। হ্যাঁ, তো তোমাদের আশা করি মোটামুটি কোশ্চেন যা ছিল সলভ হয়ে গেল। তা তোমাদের লাস্ট মোমেন্টে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলো, এনিথিং রিলেটেড কোর্স। যারা নতুন আছো তারা হচ্ছে আমাদের 45% ডিসকাউন্টে আমাদের কোর্সটা একটু ডেমো ক্লাস যাচাই করে দেখতে পারো। আমাদের কোর্সের ফিচার হচ্ছে তোমার টপিক ওয়াইজ এবং টাইপ ওয়াইজ, যেটা তোমাদের দরকার, যেই টাইপগুলো করে গেলে তোমরা এক্সামে পারবে, এবং শর্টকাট মেথড সবকিছু এখানে দেওয়া আছে। সবকিছু টপিক ওয়াইজ এবং টাইপ ওয়াইজ প্রোভাইড করে দেওয়া আছে, এবং আমাদের প্র্যাকটিস শিট দিচ্ছি, 1 বছরের মাস্টার প্ল্যান দিচ্ছি, যেটা তুমি তোমার টেবিলের উপরে তুমি হচ্ছে প্রিন্ট করে বের করে তোমার টেবিলে লাগিয়ে পড়তে পারো। এটা তো তুমি একটু যদি ফাস্ট প্রিপারেশন নিতে পারো তাহলে তুমি অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকবে। তো অনেক ফিচার আছে, এটা জাস্ট কোর্সে ঢুকলে দেখবা
মাস্টার রুটিন আছে, ম্যাথ সলভিং ক্লাস আছে, তোমার হচ্ছে টাইপ ওয়াইজ যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো আমরা আগে সলভ করেছি, তো সেগুলো বেশি বেশি সলভ করেছি। হ্যাঁ, তো এইভাবে যদি তোমরা ফুল কোর্সটা করো, আর আমাকে কোশ্চেন করার দরকার নেই, যারা হচ্ছে অলরেডি আমাদের কোশ্চেন করতেছে আর আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট, কারো যদি কোর্স সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তোমার বন্ধুদেরকে জিজ্ঞেস করো, বা হচ্ছে যারা অলরেডি ক্লাস করছে তাদেরকে জিজ্ঞেস করো, কোয়ালিটি যাচাই করো, ডেমো ক্লাস দেখো, নিজে সিদ্ধান্ত নাও। ঠিক আছে? কোন বই নিয়ে আলোচনা করতেছি? স্যার কোন বই নিয়ে আলোচনা করতেছি? ভাই কৃষি শিক্ষা কোন লেখকের বই কেনা উচিত? দেখো, কৃষি শিক্ষা অক্ষরপত্রের যে কোনো বই তুমি কিনতে পারো। আচ্ছা, সরবরাহকারী কাকে বলা হয়? সরবরাহকারী কাকে বলা হয়? সরবরাহকারী মানে হচ্ছে তোমার যে তোমার প্রোডাক্টটা সরবরাহ করে, অর্থাৎ একটা এটা সরবরাহকারী টার্মটা হচ্ছে তোমার ম্যানেজমেন্টে বা মার্কেটিং এ মূলত তোমার থাকে। তো দেখো, এখানে আমরা প্রোডাক্টটা মূলত একটা প্রোডাক্ট প্রথমে কি শিল্প কারখানা উৎপাদিত হয়, শিল্প কারখানা উৎপাদিত হয় কিনা, শিল্প কারখানা থেকে তারপরে তোমার কি পাইকারি দোকানদারের কাছ থেকে আসে, পাইকারি দোকানদারের কাছ থেকে সাপ্লায়ার নেয়, সাপ্লায়ার নিয়ে আবার কি খুচরা দোকানদারের কাছে আনে। এই যে সাপ্লায়ার মানে কি প্রোডাক্ট যারা সরবরাহ করে তাদেরকে সরবরাহকারী বলা হয়। অর্থাৎ সাপ্লায়ার মানে কি সরবরাহকারী, অর্থাৎ এখানে পণ্য পৌঁছানোর যে কাজটা করে, পণ্য পৌঁছে দেওয়ার কাজটা যারা করে তারা হচ্ছে তোমার সরবরাহকারী। ঠিক আছে ভাই, আমি আপনার পুরানো ফ্যান, থ্যাংক ইউ, ভেরি থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, ইবিআই কোর্সের কথা বলছিলেন। হ্যাঁ, ইবিআই আসলে বলতে কি আমরা আসলে কুলায় উঠতে পারতেছি না। ঠিক আছে, ইবিআই, হ্যাঁ ইবিআই আমাদের প্ল্যানিং চলতেছে, যেভাবে আমরা অলরেডি তোমাদের কোয়ালিটি ক্লাস প্রোভাইড করে ফেলছি, যেহেতু আমরা হচ্ছে একটা নির্দিষ্ট স্টাইল ফলো করি, নির্দিষ্ট অ্যাপ্রোচ ফলো করি, তোমাদের হচ্ছে পড়াশোনার উপর বেশি জোর দিই, তা ইবিআই ক্লাসগুলো আমরা হুট করে নামিয়ে ফেলতে পারছি না। ইবিআইও আমাদের টিম অলরেডি টিম কাজ করছে, স্লাইডের জন্য কাজ করছে। ইবিআই ওইভাবে ভেঙে ভেঙে তোমরা যেন বুঝো। হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোনগুলো, এই অ্যানালাইসিসের কাজ অলরেডি ব্যাকগ্রাউন্ডে চলছে, তোমরা হয়তো বুঝতে পারো না, বাট একটা চ্যাপ্টার যখন আমরা কাজ করি বা একটা চ্যাপ্টারে যখন আমরা তোমাদেরকে প্রোভাইড করি তার পিছনে অনেক কাজ থাকে। এটা হচ্ছে তোমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ফেলে দিলে ভালো হবে, বা ম্যাক্সিমাম কলেজে কোনটা ফলো করা হয়, কোন এক এক বই এক এক রকম টপিকে জোর দেওয়া হয়। কোনো বইয়ে হচ্ছে একটা টপিক ইম্পর্টেন্ট, আর এক বই হচ্ছে আর একটা টপিক ইম্পর্টেন্ট। তো এইভাবে ম্যাক্সিমামের সাথে আমার অ্যালাইন রেখে, অর্থাৎ ম্যাক্সিমাম কলেজে কোন টপিকগুলো পড়লে না পড়লে না এবং বোর্ডে কোনটা আসে, এই জিনিসগুলো আমাদের অ্যানালাইসিস করতে হয়, যার জন্য আমরা একটা সময় নিই, বাট তোমাদের আলটিমেটলি কিন্তু প্রোভাইড করে দিই। ঠিক আছে, তা চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের যে যে প্রমিস দেওয়া হয়েছে সবকিছু ফুলফিল করা হবে এবং ইবিআইটা অবশ্যই অ্যাড করা হবে। আচ্ছা, হ্যাঁ নাবিল হচ্ছে আমার সব থেকে পুরানো ফ্যান। ঠিক আছে, এই নাবিলের কথাটা একটু বলি। আমার তখন শুরুর দিকে আর্টস কমার্স সাবস্ক্রাইবার কত, 100 থেকে 200 হাইস্ট হবে, 100 ছিল না। নাবিল হচ্ছে আমার শুরুর দিকের স্টুডেন্ট। ঠিক আছে, এই যে নাবিদুল ইসলাম নাবিল, শুরুর দিকের একদম স্টুডেন্ট। নাবিল হচ্ছে যখন 100টা স্টুডেন্ট ছিল বা 200টা স্টুডেন্ট ছিল, একলা লাইভ করতো। হ্যাঁ, একলা লাইভ ক্লাস করতো। এসএসসি তোমাদের যখন আমি ফ্রিতে সাজেশন দিচ্ছিলাম, বা তখন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 100 থেকে 200 হবে, তখনকার স্টুডেন্ট আমাদের এই নাবিল, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আমার উপর বিলিভ রেখেছিলা বা আমাদের উপর বিলিভ রেখেছিলা, আজকে দেখো তোমার সাথে সাথে তোমার আরো বন্ধু অ্যাড হয়ে গিয়েছে। তা আমি চাই তোমরা যারা আমার পেইড ব্যাচ স্টুডেন্ট আছো, তোমরা আরো বন্ধুদের অ্যাড করো, আমাদের পরিবারটা আরো বড় হোক। অলরেডি কিন্তু আমাদের আর্টস কম টিমের সাথে আমার কয়েকজন স্টুডেন্ট কাজ করছে, তার মধ্যে শিশির আছে, নাবিল আছে, আরো কয়েকটা স্টুডেন্ট আছে, যে দেব আছে, হ্যাঁ, তারপর আরো কয়েকজন আছে যারা হচ্ছে আমাদের রেগুলার স্টুডেন্ট, তারপর যে শাহিন আছে। এরা একদম রেগুলার স্টুডেন্ট, রেগুলার কোশ্চেন করে, গ্রুপটা মাথায় রাখে। তো ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের ধন্যবাদ জানানোর ভাষা আমার নাই, কারণ তোমরা শুরু থেকে বিলিভ করেছিলে যখন কিছুই ছিল না। একটা সময় দেখেছো যে আমাদের যে স্টুডেন্টরা ছিল, কলেজ অ্যাডমিশন কোর্সটা দেখবা, যে তখন আমাদের কিছুই ছিল না, এই অফিসও ছিল না, নতুন অফিস এটা ছিল না, তখন মোটামুটি একটা বোর্ড নিয়ে শুরু করছিলাম কোনো মতে। তো তখন হচ্ছে শুরুর দিকে স্টুডেন্টে নাবিল সহ আরো কয়েকজন ছিল। তো শুরুর দিকে যে কোর্সটা ছিল ওইটা আমরা হচ্ছে গুগল ফর্মে ছাড়ছি। হ্যাঁ, গুগল ফর্ম ছিল, গুগল ফর্মে কোর্সের লিঙ্ক দিয়ে ছাড়ছি। ওইটাও মানে আটার সারপ্রাইজ, ওইটা স্টুডেন্টরা টাকা দিয়ে কিনছে, কিনে স্টুডেন্টরা চান্সও পাইছে, ম্যাক্সিমাম এখন আমার কোর্সেই আছে। এগুলো কোনো গল্প না, জিজ্ঞেস করো যারা হচ্ছে আমি যাদের কথা বলছি সবাই আমার স্টুডেন্ট, এই যে এখানে ক্লাস করছে, কমেন্ট করছে, ওদেরকে জিজ্ঞেস করে দেখো, ম্যাক্সিমাম আমার স্টুডেন্টরাই কিন্তু তোমার নটরডেম কলেজে চান্স পেয়েছে। জাস্ট কিচ্ছু দিনই, তখন তো আমাদের ওয়েবসাইট কিচ্ছু ছিল না, জাস্ট একটা গুগল ফর্ম দিছি, গুগল ফর্মে কোনো মতে ক্লাস রেকর্ড করে তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই ক্লাস করে স্টুডেন্টরা চান্স পাইছে। ওই ক্লাস করে স্টুডেন্টরা আমার মানে জুনিয়র যারা আছো, অনেকে নটরডেম কলেজের দেখতেছো, যারা নটরডেম কলেজ থেকে দেখতেছো একটু সাড়া দাও। হ্যাঁ,
আচ্ছা, নটরডেম কলেজ থেকে যারা দেখতেছো, আমার নটরডেমের জুনিয়র যারা আছো বা আরো যারা হচ্ছে জুনিয়র আছো, একটু সাড়া দাও। তো তখন থেকেই হচ্ছে ওরা গুগল ফর্মে ক্লাস করতো, ক্লাস করে ম্যাক্সিমামে কিন্তু আমাদের কোর্সে যারা কিনেছে তার 80%ই নটরডেমে টিকছে। হ্যাঁ, এবং নটরডেমে যারা টিকেনি তাদের যে লাইফে কিছু না এরকম না, নটরডেম ছাড়াও অন্যান্য কলেজ থেকে ওরাও অনেক সিরিয়াস স্টুডেন্ট। এবং আমার সব থেকে ভালো লাগে যে কত সুন্দর সুন্দর তোমরা প্রশ্ন করো, কত অ্যাডভান্স তোমরা তোমরা যে আমাকে ক্লাসের জন্য প্রেশার দাও বা যেটাই করো না কেন বা যে প্রশ্ন করো না কেন, আমি বিরক্ত হই না কখনো। ঠিক আছে, দেখবা দিন শেষে আমি তোমাদের রাত 1টা-2টায় মেসেজে রিপ্লাই দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দেখবা আমি ভয়েস দিচ্ছি 1টা-2টায়। দেখা যায় যে আমি সারাদিন অফিসে আসি, অফিসে এসে তোমাদের জন্য কাজ করি, অ্যানালাইসিস করি, সবকিছু করে বাসা যেতে যেতে রাত হয়ে যায়। রাত হয়ে আমি খাওয়া দাওয়া করে তোমাদের রিপ্লাই দিই। তো এইভাবেই একটা পরিবারের মতোই হয়ে গেছো তোমরা। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, তোমরা অবশ্যই জানো যে কিরকম কোয়ালিটি সার্ভিস আমরা প্রোভাইড করছি। তো তোমাদের থেকে একটু হেল্প আমার লাগবে, সেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা যারা আরো গ্রো করে এবং আমরা কি ধরনের সার্ভিস প্রোভাইড করি বা আমরা যে ধরনের স্টাইলে পড়াচ্ছি, স্টাইলটা তোমার বন্ধুদেরকেও জানাও, একটু এই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও, আমাদের কোর্সের ব্যাপারটা একটু জানাও তাদেরকেও, যেন তারাও উপকৃত হতে পারে। এবং যদি তাদের দরকার হয় তারা যেন আমাদের কোর্সটা ঠিকঠাক মতো পারচেস করতে পারে। কারণ তোমরা শুরু থেকে ছিলে একদম ফ্রম জিরো, এখন আমাদের ফলোয়ার প্রায় 25,000। হ্যাঁ, ইউটিউবেও কিছুদিন পরে আমাদের 20,000 হয়ে যাবে। তো সবকিছুই তোমাদের বিশ্বাস, তোমাদের ভালোবাসার জন্যই। তো আশা করি তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন নেই, যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারো, লাইভটা শেষ করে দিব। কিছুক্ষণ পর আবার তোমাদের জন্য ক্লাস রেকর্ড করতে হবে, আমাদের স্টুডিও ফাঁকা থাকে না। তো ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে প্রথম আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ যারা হচ্ছে ঢাকা, যারা আমার কোর্সের স্টুডেন্ট আছো, এতটুক আমি বিশ্বাস রেখে বলতে পারি তোমরা যে পরিমাণে পরিশ্রমী, যে পরিমাণে তোমাদের আগ্রহ আছে, আমি এরকম কমার্সের স্টুডেন্টের আগ্রহ খুব কম দেখেছি। তো আমি এতটুকু শিওর দিয়ে বলতে পারি, যেহেতু আমার আগের স্টুডেন্টরা ম্যাক্সিমাম জিপিএ 5 পেয়েছে এবং ওরাই আমার কারেন্ট স্টুডেন্ট। হ্যাঁ, তোমরাই আমার কারেন্ট স্টুডেন্ট, তোমরা এসএসসি থেকে আমাকে দেখে আসছো এবং এসএসসির পরেই আমার প্ল্যাটফর্মে এসেছো। জাস্ট একা কোনো কিছু ছিল না, একটা মানুষ, একটা ফেস, কিছু ক্লাস, এটাই তোমাদের ভরসার জায়গা করে নিতে পেরেছি। তো তোমরা শুরু থেকে যেহেতু ছিলে, আশা করি আরো থাকবে। এবং ভাইয়াকে তোমার ভাইয়ার যে ক্লাস কোয়ালিটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই শেয়ার করবে। এবং আমি জানি এই কোর্সে যারা আছো বা আমার পেইড ব্যাচে যারা আছো, তোমরা কলেজের পরীক্ষা তো টপ করবে, তোমাদের রেজাল্ট কার্ড আমি পাবলিশ করবো, এতটুকু আশা রাখছি। এবং যারা হচ্ছে ভালো রেজাল্ট করবে তাদের আমার পক্ষ থেকে একটা ট্রিট থাকবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত তো অবশ্যই তোমাদের হাত ধরে থাকবো। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কোয়েশ্চেন আস্ক করতে পারো। আর তোমাদের যাদের বন্ধুদের আছে, বন্ধুদের জানাতে ভুলবে না, এবং বন্ধুদেরকে মেনশন করে দাও যারা আমাদের পেইড ব্যাচ এখনো অ্যাড হয়নি। আর যদি লাস্ট মোমেন্টে কোনো কোয়েশ্চেন থাকে, আশা করি কোনো কোয়েশ্চেন নাই, কারণ ক্লাসে এমনভাবে বুঝিয়ে দেওয়া হয় তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না। ঠিক আছে, এটা কোন সাবজেক্টের ক্লাস? এটা মূলত প্রশ্ন, ডাউট সলভিং ক্লাস। ঠিক আছে, এটা মূলত ডাউট সলভিং ক্লাস। এটা সব ধরনের সাবজেক্ট, যেমন ফিনান্সের অ্যান্সার দিছি, হিসাব বিজ্ঞানের অ্যান্সার দিছি, তারপরে ম্যানেজমেন্টের অ্যান্সার দিছি, সবগুলোর অ্যান্সার কিন্তু আমি দিয়েছি। ঠিক আছে, সবগুলোর অ্যান্সার কিন্তু আমি দিয়েছি। তো এটা হচ্ছে ডাউট সলভিং ক্লাস, এটা আমাদের কোর্সের একটা ফিচার। এটা যেহেতু প্রথম ডাউট সলভিং ক্লাসটা নিলাম, তাই এটা ফ্রি থাকছে। নেক্সট থেকে আমরা ডাউট সলভিং ক্লাসগুলো আর ফ্রিতে দিব না, অর্থাৎ আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেটা থেকে আর যাবে না। এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের যে আলাদা প্রাইভেট গ্রুপ আছে, ওই প্রাইভেট গ্রুপ থেকে নেক্সটে আমরা হচ্ছে ডাউট সলভিং ক্লাসটা অ্যারেঞ্জ করব। এবং আমাদের প্রশ্ন শুধুমাত্র এই যে প্রশ্নগুলো আছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরাই করেছে, এবং পেইড ব্যাচের স্টুডেন্টদের কোশ্চেন অ্যান্সার সেশন। এটা হচ্ছে আমাদের ডাউট সলভিং রেকর্ডের ক্লাসে একটা ফিচার, যে রেকর্ডের যত ক্লাস থাকবে সেটার উপর তোমরা কোশ্চেন করতে পারবা। শুধু মাসে একবার ডাউট সলভিং ক্লাস লাইভ হবে এরকম না, তোমরা প্রতিনিয়ত আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেন করতে পারবা। হোয়াটসঅ্যাপে কিন্তু প্রতিনিয়ত তোমাদের সাথে যোগাযোগ হচ্ছে, কানেকশন হচ্ছে। তো তোমরা অলরেডি হোয়াটসঅ্যাপে একটা কমিউনিটি, অলরেডি নিজেরাই নিজের কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও, আমার আলাদা করে আর বলার কিছু নেই বা বলার কোনো দরকার নেই। তাও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারো। আর আমাদের কোর্সের লিঙ্ক, যারা হচ্ছে নতুন দেখছো, যারা কিছু বুঝছো না, যারা অলরেডি ক্লাস করেছে তাদের কাছে জিজ্ঞেস করতে পারো, ভাইয়ার কোর্স সম্পর্কে রিভিউ জানতে পারো। আমাদের কোর্স যদি তুমি নাও তাহলে হচ্ছে তোমার কিন্তু 45% ডিসকাউন্ট থাকছে, অর্থাৎ গায়ে যে দামটা লেখা আছে 4,000 মেইন প্রাইস না। আজকে কিনলে 50% ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে, বাট আজকের পর থেকে কিনলে 45% ডিসকাউন্টে কিনতে পারবা। তো কোর্স লিঙ্ক দিয়ে দেওয়া আছে, পিন করা থাকবে কমেন্ট বক্সে। আর থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর সাপোর্ট, তোমাদের ভালোবাসার জন্য, একদম শুরু থেকে আমার উপর বিশ্বাস রেখেছিলে সেজন্য। আর লাস্ট মুহূর্তে আশা করি তোমাদের কোনো কোয়েশ্চেন নাই। ভাই, আপনি কি রাগের শিকার হয়েছিলেন? র্যাগের? আচ্ছা, র্যাগের শিকার, রাগের না রে বাবা, র্যাগের শিকার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? না, আমি র্যাগের শিকার হয়নি। যে জিনিসটা হয়েছে এটা হচ্ছে, আমি হচ্ছে শুরুর দিকে বাসে যাওয়া আসা করতাম। তো শুরুর দিকে যে কাজটা হয় যে একটু নামটাম জিজ্ঞেস করলো,
তারপর একটু কোয়েশ্চেন করলো, আসলে র্যাগ না, এটা হচ্ছে ফান, সিনিয়র জুনিয়রদের একটা সম্পর্ক বিল্ড আপ হওয়া। কেউ যে আমাকে মানে তোমার মৌখিকভাবে কোনো আক্রমণ করেছে এরকম কিছু না, নর্মালি কোয়েশ্চেন জিজ্ঞেস কোথায় থাকি কি করি না করি, তারপরে মজা করে একটা কথা বলেছিল, তারপর হচ্ছে বড় ভাইদের সাথে একটা অন্যরকম সম্পর্ক। তারপরে তো আমাদের বাসে ক্রিকেট টুর্নামেন্টে লাল বাসে ঝুলে ঝুলে যাওয়া সে ফার্স্ট ইয়ারের স্মৃতি মনে করাই দিলা। হ্যাঁ, তারপরে ডাকসুতে তোমার ওই যে ইয়া দেয়, একটা টোকেন দেয়, তুমি যখন যাবা টাকা দিবে, একটা টোকেন দিবে, ওই টোকেন হচ্ছে হলুদ লেগে থাকে, ঠিক আছে, খিচুড়ির হলুদ লেগে থাকবে, দিবা, তারপর তোমাকে একটা গরিবের বুফে দিয়ে দেওয়া হবে, ওখানে ভাত থাকবে, আরো অনেক তরকারি আইটেম থাকবে, তারপর হচ্ছে চা চপ সিঙ্গারার কথা তো শুনছই। তো এগুলো এক একটা মানে ইমোশনস আর কি। হ্যাঁ, তবে যে জিনিসটা মেইন সেটা হচ্ছে সি ইউনিটের যারা ক্যান্ডিডেট আসো, টেক ইট ভেরি সিরিয়াসলি, কারণ তোমার যদি একাডেমিক নলেজ ভালো না থাকে, তোমার ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন কিন্তু সব থেকে স্ট্যান্ডার্ড হয় এবং সব থেকে ইজি হয়, এবং স্টুডেন্টরা টেকে না আশ্চর্যজনক ভাবে, তার কারণ তারা অনেক হাই লেভেলের প্রিপারেশন নেয়, কিন্তু কোয়েশ্চেন আছে কিন্তু ফাউন্ডেশন লেভেল থেকে। তুমি এখনই কোয়েশ্চেন সলভ করো, এখনই তুমি 5-6টা কোয়েশ্চেন পারবা, তার কারণ যা কোয়েশ্চেন আছে সব হচ্ছে তোমার বই থেকে আসে, ঠিক আছে। তা একাডেমিক নলেজটা খুবই ইম্পর্টেন্ট এবং পূর্ণাঙ্গ নলেজটা খুবই ইম্পর্টেন্ট, অ্যানালাইসিস করে পড়াটা খুবই ইম্পর্টেন্ট, পড়াশোনা করাটা ইম্পর্টেন্ট। আগের মতো ভাষা নলেজ দিয়ে কিচ্ছু করতে পারবা না, অলরেডি 25 ব্যাচে একটা ধাক্কা খাইছে, তোমরা ধাক্কা খাওয়ার আগে সোজা হও, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এখন থেকে কিভাবে পড়লে অ্যাডমিশনে ভালো করবে, এখন থেকে একাডেমিক ভালো করো, অ্যাডমিশন অটো ভালো করবা। সাথে কয়েকটা টিপস আছে, সেটা আমি আমার পেইড ব্যাচের যে স্টুডেন্ট আছে তাদের অলরেডি বলে দিয়েছি, বা আমাদের কোর্স যদি কেন, কোর্সে তোমার স্পেশাল গাইডলাইন সেকশন আছে। স্পেশাল গাইডলাইন সেকশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি এখন থেকে কিভাবে পড়বে, A to Z কিভাবে আসে, এখন থেকে কিভাবে পড়া উচিত, কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত, সব A to Z দেওয়া আছে। কোর্সের একটা বিশেষ ফিচার এটা যে স্পেশাল গাইডলাইন, ওখানে যাবা সবকিছু বিস্তারিত দেওয়া আছে, ঠিক আছে। ভাইয়া আপনার ইবিআই কোর্সের জন্য অপেক্ষায় থাকলাম, অবশ্যই ইবিআই কোর্স আসবে ইনশাল্লাহ। তো আজকে অনেকক্ষণ হয়ে গিয়েছে, আমাদের অলরেডি টিচার ওয়েট করছে, তো তোমাদের আশা করি আর কোনো কোয়েশ্চেন নাই। আর ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ ক্লাসে থাকার জন্য। তো তোমরা যারা লাইভ ক্লাসে অংশ নিয়েছিলে বা সামনে যারা লাইভ ক্লাস করবে, তোমরা অবশ্যই যে যে কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়া হয়েছে সেটা নোট করে নিবে, খাতায় তুলে নিবে, এবং তোমার যে বন্ধুরা আমাদের কোর্স সম্পর্কে জানে না, বন্ধুদের কাছে একটু লাইভটা শেয়ার করে দিও, এবং এই লাইভের নিচে বন্ধুদেরকে একটু মেনশন করে দিও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে জুম্মা মোবারক, লেট জুম্মা মোবারক। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আসসালামু আলাইকুম। আর তোমাদের লাস্ট মোমেন্টে কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু বলো, 1 মিনিট সময় দিচ্ছি। ওকে, আশা করি আর কোনো কোয়েশ্চেন নাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লাইভ ক্লাসে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।